স্ক্রিন দেখতে পাচ্ছি? জি স্যার। আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ। আচ্ছা, ক্যালোরিমিটার দেখানোর জন্য আমি এটা ওপেন করলাম, কেমন? আমরা এটা স্কুলে পড়ে এসেছি, সম্ভবত স্কুলে পড়েছি বোধহয়, না? যে হিট মেজারমেন্ট সোজা কথা। আর আমরা থার্মোমিটার দিয়ে মেজার করি টেম্পারেচার, তাই না? এই বিষয়টা এখানে আজকে ক্লাসে আসবে, যে হিট আর টেম্পারেচার বিষয়টা, কেমন? আচ্ছা, আমাদের আজকে যেটা আমাদের লাস্ট টপিক, যে ক্লাসটা আজকে ইনশাল্লাহ শেষ করব, একটু লম্বা হতে পারে, কেমন? একটু ধৈর্য ধরো, আজকে শেষ করে দিবে ইনশাল্লাহ। আচ্ছা, এই যে ডিফারেন্সিয়াল স্ক্যানিং ক্যালোরিমেট্রি, এটা হচ্ছে, আমি একটু প্রথম দিকে যাই একটু। এই যে থার্মাল প্রপার্টিজ অফ পলিমারিক ফাইবারের এই চ্যাপ্টারে আমরা 6টা মেথডের কথা বলছিলাম, যে ডিলিওটোমেট্রি, এটা নিয়ে আমরা পড়েছি, এটা ম্যাথমেটিক্যালও করেছি লাস্ট ক্লাসে, যে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার বের করেছি। তারপরে সিটি এর না, যে সিটিই কোএফিশিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন মেজার করেছি, কেমন? আচ্ছা, ওখানে আমরা দেখেছিলাম, দেখো, যে ডিলেটোমেট্রি স্টাডিতে, যে এখানে এটা মনে পড়ছে কিনা তোমাদের, গ্লাস ট্রানজিশন টেম্পারেচার মেজার করেছি আমরা, তাই না? এই যে এটা শার্প যদি ইনফ্লেকশন আসে, ইনফ্লেকশন পয়েন্ট থেকে আমরা ইনফ্লেকশন বাইটাকে, আর এটা কি বলছিলাম, এলবো বলছিলাম, তাই না? এলবো, যে এই যে হাতের কনুইর মতো যদি বাঁকা অংশ চলে আসে, এখান থেকে আমি ডিরেক্ট টিজিটা পেয়ে যাই, মানে আমি এখানে অ্যামরফাস মলিকিউল গুলা ভাইব্রেন্ট হয়েছে, এটা বুঝবো আমরা। ওই যে লাইভ আর্থওয়ার্মের এক্সাম্পলটা দিয়েছিলাম, তাই না? টেম্পারেচারে এরা এক্সট্রিমলি ভাইব্রেন্ট হয়ে যাবে, অনেক মুভ করতে থাকবে, তখন এদের মধ্যে একটা ভলিউমেট্রিক চেঞ্জ আসবে, র্যাপিড চেঞ্জ আর কি। এটা চেঞ্জ তো এখানেও আসছে, তাই না? যে টেম্পারেচারের সাথে সাথে ভলিউম বাড়ছে, এদের মুভমেন্ট কিন্তু বাড়ছে, কিন্তু একটা সার্টেন টেম্পারেচারে গিয়ে র্যাপিডলি একদম খুব ফাস্ট চেঞ্জ আসবে একটা। আচ্ছা, এই ধরনের এলবো আসতে পারে, আবার এলবো নাও আসতে পারে বলছিলাম, তাই না? এই ধরনের যদি একটা কার্ভড প্যাটার্ন যদি চলে আসে, যে টেম্পারেচার এগেইনস্ট স্পেসিফিক ভলিউম, তখন আমরা কি করেছি, যে দুটা ট্যানজেন্ট ড্র করে এখানে ইন্টারসেকশন পয়েন্ট থেকে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার বের করেছি। আচ্ছা, এখন আমাদের পলিমারিক ফাইবার না, আসলে ফাইবারটাই পলিমারের তৈরি, কেমন? আমি শুধু পলিমারটাই বলি, যে পলিমারের কিন্তু আরো দুইটা ইম্পর্টেন্ট থার্মাল প্রপার্টিজ আছে, যে ক্রিস্টালাইজেশন টেম্পারেচার এবং মেল্টিং টেম্পারেচার। আচ্ছা, এই তিনটে একটু আগে একটু বলে নিই, যে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার নিয়ে এখানে আমি কোথাও বলেছি, না? সরি, এখানে আমি বলেছিলাম যে অ্যামরফাস ভাইব্রেশন, যখন নয়েজ, 6 তলায় বাসা, তারপরে ওদের কত শব্দ। আচ্ছা, এই অ্যামরফাস যখন ভাইব্রেশনও যায়, ভাইব্রেট করা শুরু করে, তখন এদের মধ্যে যে ভলিউমেট্রিক একটা চেঞ্জ আসে, এটাকে আমরা বলছি যে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার। সোজা কথা, এখানে কি ঘটে, যে কোনো ফেজ চেঞ্জ হয় না, কেমন? ট্রানজিশন হয় না, কিন্তু এরা কি মোবাইল হয় জাস্ট, কেমন? আচ্ছা, একটা সার্টেন টেম্পারেচারে গিয়ে করে কি, এরা স্টেকিং হতে থাকে। তুমি এই যে টিজির উপরে যখন আমি নিয়ে যাই, টেম্পারেচার তো বাড়াচ্ছি আমি, একটা সার্টেন টেম্পারেচারে গিয়ে করে কি, ওরা মলিকুলার স্টেকিং হয়। আমি একটা ওই যে ফ্রিঞ্জড মাইসেল মডেল, আমি আজকে সকাল থেকে কাজ করছিলাম, তোমাকে নোটটাকে দিয়ে দিয়েছি আমি, এটাকে দিয়ে ফেলেছি। আচ্ছা, না দিলে আমি আবার দিব এটা, কেমন? আজকে ক্লাসের পরে আবার দিব, তুমি এটা আগেরটা ফেলে দিও যদি লাগে, আমি কিছু মডিফাই করেছি এখানে, কেমন? এই যে সে ধরো এখানে এই যে ফ্রিজ মাইসেল, আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়ে আসছিলাম, এখানে দেখো এটা কি বলছে, যে সেমি ক্রিস্টালাইন পলিমারিক ফাইবারের একটা খুব ওয়াইডলি অ্যাকসেপ্টেড একটা মডেল, কেমন? এটা ধরো 1863-5 এই ধরনের, সে ধরো 150 বছর আগের একটা মডেল, কিন্তু এখনো এটা
ওয়েল অ্যাকসেপ্টেড, কেমন সবাই কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। এখনো এটার কেউ ভুল প্রমাণ করতে পারেনি যে এরকমই আছে আর কি। আসলে কি মলিকুলার লেভেলে ডিরেক্ট মাইক্রোস্কোপে এখনো দেখা যাওয়ার মতো অত হাইলি ম্যাগনিফাইড বা রেজলিউশনের মাইক্রোস্কোপ এখনো হয়নি, কেমন ন্যানোমিটার পর্যন্ত তুমি দেখতে পারো, কিন্তু এই যে মলিকুল যে আসলে এইভাবে নুডলস এর মতো হয়ে আছে, এই লেভেলে এখনো কিন্তু দেখা যাচ্ছে না। এই কারণে যে ওই মডেলটা এখনো অ্যাকসেপ্টেড অবস্থায় আছে। এইভাবে কাজ হচ্ছে, সায়েন্স তো এগুচ্ছেই হয়তো বা ও ও দেখছো না? দাঁড়াও, স্যার চেঞ্জ করছি, দেখছো? ও সরি, আমি এই এই মডেলটা আসছি, দেখো নাই তখন না? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো এই যে যে ফ্রিঞ্জ মাইসেল মডেলের কথা বলছি আমি, যে দেখো লেখা আছে ফ্রিঞ্জ মাইসেল মডেল। এটা লেখাটা মুছে গেছে, কেস স্টাডি লেখাটা আছে তা, একটু প্লিজ। আমি সকালে ফজর নামাজের পরে বসছি এটা নিয়ে, এখনো বসে আছি। তোমাদের আজকে দিয়ে দিব তো ক্লাস শেষে, ছোট করে দেই, এটা উঠিয়ে ছোট করে পড়াবো তোমাদেরকে, মানে তো পেনিক হওয়ার কিছুই নেই। এটা আমি আসলে এমএসসি তেও পড়াই, আরো ডিটেলস পড়াই আর কি। কারণ এমএসসির ওরা অনেকে পিএইচডি করতে যাবে বাইরে, আবার তোমরাও যাবে কিন্তু ব্যাচেলার করে, অনেকে ইনশাল্লাহ এমএসসি করতে যাবে বাইরে। এখন কিন্তু বাইরে অনেক স্কোপ এসেছে, কেমন এই যে করোনার জন্য তোমার অনেক জায়গায় ভ্যাকেন্সি তৈরি হয়েছে কিন্তু এই ডেভেলপড কান্ট্রিগুলি একেবারে ওয়ার্কার লেভেল থেকে শুরু করে রিসার্চার লেভেল পর্যন্ত সব জায়গায় কিন্তু অ্যাপয়েন্ট করছে। আর তোমরা জানো যে ডেভেলপ কান্ট্রি যারা, এই ইউএসএ, তারপরে ইংল্যান্ডে, ওখানেই তো বেশি যায় আমাদের ছেলেরা, কানাডিয়ানরা, ওরা কানাডিয়ানদের কথা জানি না, তোমার ইউএসএ আর ইউকে যারা লোকাল ছেলেরা পড়াশোনা করে না কিন্তু, কেমন মানে করলেও হয় কি, ওই পড়লো ইউনিভার্সিটি ব্যাচেলার পর্যন্ত গ্রাজুয়েট করে জবে চলে যায়, ওয়ার্ক ফিল্ডে চলে যায়। ওখানে এত রিসার্চ করে পিএইচডি করে এত সময় তাদের নাই, কেমন এতে ইচ্ছেও নাই, কারণ এখানে ওয়ার্কটা অ্যাভেলেবল আর কি, ওরা পায়, ম্যানেজ করতে পারে। কিন্তু এই সময় করে কি ওই যে ভ্যাকেন্ট পোস্ট গুলাতে আমাদের ফরেন স্টুডেন্টদের বা ফরেন রিসার্চারদের ওরা হায়ার করে। বিভিন্ন কোম্পানি তোমার ফান্ড দেয় ইউনিভার্সিটিকে, কেমন আমাদের দেশে কালচারটা হয়ে আসে নাই এখনো। ওখানে ইউনিভার্সিটিতে দিবে বা প্রফেসররাও নিয়ে আসে, তখন এরা আবার হায়ার করে ফরেন স্টুডেন্টদের। যেমন আমি ওই যে পোস্ট ডক্টরেটে গিয়েছিলাম পিএইচডির পরে 3 বছর, এটা ফ্যাক্টরি থেকে ফান্ড নিয়ে আসছিল প্রফেসর, তাই আমাকে নিয়ে গিয়েছিল ওখানে। ডেফিনেটলি অনেক ক্যান্ডিডেট থাকবে, তার ব্যাকগ্রাউন্ড স্টাডি করে রিসার্চের এক্সপেরিয়েন্স মানে পিএইচডিতে আমি কি করেছি এগুলো দেখে ওনার ফিল্ডের সাথে ম্যাচ হইতে হয়, হায়ার করে নিয়ে যায়, তো আমাকে দিয়ে কাজ করিয়ে উনি রেজাল্ট দিবে আর কি কোম্পানিকে। তো রিসার্চ দিয়েই তো এরা এভাবে ঘুরছে, কেমন প্রতি দেখো না যে মোবাইলে কয়দিন পরে পরে কিন্তু মডেল চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? এবং কত ধরনের ফাংশন আসছে, আমরা শুধু ইউজার আর কি, আমরা শুধু ইউজ করছি, গিয়ে টাকা দিয়ে শুধু ওই নতুন মডেল আসছে সবাই ঝাঁপিয়ে পড়ি গিয়ে। তো নিজেদের ডেভেলপমেন্টের ওই কালচারটা কিন্তু আমাদের হয়ে আসেনি। তোমাদের এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে তোমাদেরও কিন্তু অনেক সুযোগ আছে ইনশাল্লাহ সামনে, কেমন আর একেবারে তোমার ডিসহার্টেন্ড হওয়ার কিছু নাই, যে একেবারে ফার্স্ট ক্লাস ফার্স্ট সেকেন্ড না হলেও যে আমার স্কলারশিপ হবে এমন না কিন্তু। 3.5 সিজিপিএও কিন্তু একটা স্মার্ট, এটা সম্ভবত 65% মতো পরে বোধহয় আর কি নাম্বারিং। এটা দিয়েও তুমি যদি ইংলিশ স্কোরিং আনতে পারো, স্কলারশিপ কিন্তু ম্যানেজ করা সম্ভব। এই যে আমি আসানুল্লাহ পড়িয়ে আসছি ছেলেদের প্রাইভেটে, তোমাদের চেয়ে কত উইক ক্যালিবারের স্টুডেন্ট কিন্তু। আমাকে শুনছো? জি স্যার।
একটু অন্য প্রসঙ্গে গেলাম কেমন? একটু জি। তো ওরা দেখো আহসানুল্লাহ হয় কি জানো? ওখানে ৭ থেকে ৮ টা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে। সবচেয়ে মানে উইকেস্ট গুলা কিন্তু টেক্সটাইলে যায়। মানে টেক্সটাইলে সিট ফিল আপই হয় না। ওই ৩ ওয়েটিং লিস্ট থেকে টানতে। এই ছেলেগুলো বললাম তোমাদের, তোমরা কিন্তু আল্লাহর রহমতে মাশাআল্লাহ অনেক মেধাবী কিন্তু ওই হারে, কেমন? তো একটু মেধার চর্চাটা করলে গিয়ে রিজিক আছে, কোথায় গিয়ে কাজ করতে হবে ঠিক নাই। এই কারণে এগুলো আমি একটু হালকা করে পড়িয়ে দিচ্ছি যে এই ফিল্ডে গেলেও যাতে তোমরা দাঁড়াতে পারো। আমাদের সময় এগুলো পড়ানোর কেউ ছিল না। আমরা যখন গিয়েছি আমার প্রফেসর আমাকে বসে পড়িয়েছে যে এসব জিনিস আরকি। তো আমি যেহেতু কষ্ট পেয়েছি, আমি চাই না যে আমার ছেলেরা, আমার স্টুডেন্টরা গিয়ে অসুবিধায় পড়ুক আরকি, কেমন? এই জিনিসটা। তাইলে আমরা যে এই যে পড়ছি আমি বলছি কি এটা আমি এমএসসি তেও আমি পড়াই এই সাবজেক্ট এই টপিকটা এই চ্যাপ্টারটা তোমাদের একটু ব্রিফে পড়িয়ে দিব। তোমাদের সিলেবাসে আছে। ডিরেক্ট যদি ফরেন স্টাডিতে চলে যাও কেউ আরকি কেমন? আর ফ্যাক্টরিতে বাংলাদেশেও এসবের অ্যাপ্লিকেশন আছে। তুমি ম্যান মেড ফাইবারের প্রজেক্ট প্রচুর আসছে বাংলাদেশে। ওখানে এগুলার অ্যাপ্লিকেশন আছে আরকি। আচ্ছা, এখন যে কথা বলছিলাম যে পড়ায় ফিরে আসছি। এখানে দেখো যে ফ্রিঞ্জড মাইসেল মডেল এটা কি সেমি ক্রিস্টালাইন পলিমার ফাইবারের জন্য না? অথবা পলিমারের জন্যে বলতে পারো তুমি। এখানে দেখো কোন ধরনের আনওরিয়েন্টেড ক্রিস্টাল এই যে যেখানে ফোল্ডেড চেইন ক্রিস্টাল বলে এটাকে না? দেখো চেইন ফোল্ডিং হয়েছে এখানে। এগুলো ক্রিস্টাল আর অ্যামরফাস। আচ্ছা, এখন যে কথাটা বলছিলাম, তুমি একটা এই যে টিজির উপরে যখন নিতে যাই, শুধু টিজিতে কি হবে? শুধু অ্যামরফাস গুলা ভাইব্রেট করতে থাকবে। লক্ষ্য করো। ক্রিস্টাল গুলাকে তুমি এক্সক্লুড করো আপাতত, কেমন? ক্রিস্টাল গুলো রিজিড কিন্তু। এরা মুভ করবে না। এদের মুভ করতে হলে তোমার একেবারে আমরা টি আলফা পড়েছিলাম। মনে আছে কিনা? ক্রিস্টালাইন ডিসপারশন টেম্পারেচার, তাই না? একদম মেল্টিং এর কাছাকাছি গিয়ে ড্রয়িং করলে এদেরকে তুমি ওরিয়েন্ট করতে পারবে। আর মেল্টিং এর উপরে গেলে এরা মেল্ট করবে। মেল্ট করবে মানে কি? এই যে এখানে যে ফোল্ডেড চেইন দেখছি, এদের ভিতরে কিন্তু বন্ড আছে মলিকুল টু মলিকুল, কেমন? এই যে আমি হাত, তুমি তোমার হাতের সাথে আমি হাত ধরে রেখেছি। তো এদের মধ্যে যে ফাংশনাল গ্রুপ আছে সে ধরো ওএইচ গ্রুপ আছে। OH এ বন্ড করে এই যে ৪ কোনা বক্স করে দেখিয়েছে এখানে। এর ক্রিস্টাল হচ্ছে রিজিড পার্ট। তো এগুলোকে ভাঙতে হলে তোমার টিএমএ নিয়ে যেতে হবে। টিএমএ নিলে এরা হাত ছেড়ে দিবে। ছেড়ে আবার নুডুলার স্ট্রাকচার টোটাল অ্যামরফাসে চলে আসবে। কেমন? ওই যে রিসাইকেল প্লাস্টিক যে করে পলিস্টার কুড়িয়ে নেয়। ওই যে পেট বোতল গুলো না? আমরা ড্রিংকস এর বোতল কুড়িয়ে নিয়ে দেখবা। এই যে ভেন্ডররা আসছে। বালতি প্লাস্টিকের হোম অ্যাপ্লায়েন্স গুলো বিক্রি করে। বালতি, গামলা কত কিছু যে বিক্রি করছে সব রিসাইকেল প্লাস্টিক কিন্তু, কেমন? তো মেল্ট করলে আবার ওরা ওই আগের অ্যামরফাস স্টেটে চলে যায়। আচ্ছা, এখন আমি বলছি যেটা টিজি শিখলাম, টিএম শিখলাম, তাই না? টিএমটা কি হচ্ছে যে একসময় ক্রিস্টাল গুলো মেল্ট করতে থাকবে। আর টিজিতে কি হবে? শুধু অ্যামরফাস গুলা ভাইব্রেট করতে থাকবে। মাঝখানে একটা আছে টিসি, কেমন? ক্রিস্টালাইজেশন টেম্পারেচার কি হবে দেখো, যদি 100% যদি অ্যামরফাস হয় পলিমারটা, কি হবে? এই যে অ্যামরফাস গুলোতে ভাইব্রেট করবে, এরা তখন কি এটা ভাইব্রেট করতে এই ধরনের নিজেরা স্টেকিং হবে। স্টেকিং, কেমন? STACK। স্টেক মানে কি? একটার সাথে একটা বিন্যস্ত হওয়া বোধহয় বাংলাটা, কেমন? মানে অ্যালাইন হওয়া আরকি একটার সাথে একটা। আরো কয়টা ইয়ে আছে, ভার্ব মনে পড়ছে না আরকি, কেমন? এইভাবে এরা মানে ওরা মানে ভাইব্রেট করতে গিয়ে কাছাকাছি গেলে সে ধরো তুমি দূরে আছো, আমিও দূরে আছি, স্ট্যাটিক আছি। টিজির উপরে যখন যাব তুমিও ভাইব্রেন্ট, আমিও ভাইব্রেন্ট, তাই না? কাছাকাছি মুভ করতে তুমি আর আমি হাত ধরে ফেলেছি। এই বন্ড ক্রিয়েট করেছে। এই ধরনের ক্রিস্টাল ফর্ম করে, কেমন? এই টিসিটা কেন দরকার? যে এর উপরে আমার হিট সেটিং করতে হয়। হিট সেটিং একটা টার্ম তোমরা পাবে। যে পলিস্টারকে যেমন ডাইং এর সময় হিট সেটিং করতে হয়, অথবা প্লাস্টিক ম্যাটেরিয়ালস কে দেখবে হিট সেট করা থাকলে এটা ওভেন প্রুফ হয়ে যায়। যে ওভেনে দিলেও দেখবে যে সার্টেন টেম্পারেচার পর্যন্ত হয়তো 200 বা 180 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পলিস্টার তোমার মেল্ট করবে না, কেমন? অথবা ব্যান্ড হবে না, ডিফর্ম হবে না, এরকম। তাহলে এটা এনিলিং বলে, আমরা এনিলিং টার্মটা পড়েছি না? এনিলিং বা হিট সেটিং আরকি। তো এই ৩ টা টার্ম আমরা মেজারমেন্টটা আজকে শিখবো ডিএসসি তে। তাহলে এখানে আমাদের কি লিমিটেশন ছিল? যে এই যে প্রোটোটাইপ যেটা বলছিলাম যে ডিলেটোমেট্রি স্টাডি, কেমন?
ডিআইএল এটা যে আমরা পড়েছি, এখানে শুধু আমরা একটা থার্মাল প্রপার্টি বের করতে পেরেছি না, যে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার। আর টিসি আর টিএমটা বের করার জন্য আমার যেতে হবে এই ডিএসসি মেথডে আর কি, কেমন? ওইটা সবচেয়ে ওয়াইডলি ইউজড একটা ইনস্ট্রুমেন্ট। সব জায়গায় পলিমার ল্যাবে এটা আছেই আর কি, থাকবেই। যেখানে যাও ডিএসসি ল্যাবে গেলে, তোমার পলিমার ল্যাবে গেলে দেখবে। আচ্ছা তোমরা, আমি যে বুধবারে যে ক্লাসটা করিয়েছিলাম, এই ম্যাথটা একটা ম্যাথ করিয়েছিলাম এরকম না, অ্যাপারেল আর আইপি, তেমন তোমাদের দেখো একটা ভুল হয়েছে ওখানে। একটা মিড পয়েন্ট তোমরা 0.005 আর কি জানি একটা মিড পয়েন্টটা তোমরা ছেলেরা কে জানি ভুল করে ফেলেছিলে। 0.55 না হয়ে এটা 75 হবে কিন্তু। আচ্ছা আসিফ, তোমার কাছে ম্যাথটা একটু খুলে দেখো তো, আছে? আইপি আর অ্যাপারেলের স্টুডেন্ট একটু, আর ওয়েটে যখন আমি করিয়েছি, ওয়েট টিএফডি আর টিএমডিএম ওরা ঠিক আছে। এটা তোমরা কেউ বলাতেই আমি আর না করি নাই, কিন্তু এটা মিস্টেক ছিল কিন্তু। দুইটা পয়েন্ট দেখছো উপর উঠে ভার্টিক্যাল লাইনে দেখো দুইটা। আমি তোমাকে স্ক্রিন শেয়ার দিই, তুমি একটু কথা বলো, আমি তোমার উপরে পাবো। তোমার আমি উপরে পাচ্ছি, কই আসে না দেখি তোমার নাম। আজকে অনেক ছেলে তো, তোমাকে কি কথা বলো উপরে কারে দেখছি? আসিফ, একটু প্লিজ তোমরা একটু হোস্ট একটু, আমি অন্য প্রশ্ন এটা একটু কারেক্ট করে দিই না, ভুলটা রয়ে যাবে না। একটু শেয়ার করো তো। এখানটায় এই যে আমরা এখানে একটা ভ্যালু নিয়েছিলাম, এই ভ্যালুটা এটা কত নিয়েছিলাম দেখো তো, যে ম্যাথটা নিচে এই যে আমি সরি, আমি কারসার তো ধরি নাই, আমি কারসার দেখবে না, তুমি ধরো ওই যে 0.0005 আর 0.1 এর মাঝে, এর নিচের এই ভ্যালুটা কত নিয়েছিলে? 5, 5 না, এটা কিন্তু কত হবে বলো তো? এটা ভুল হয়েছিল, একটু বেশি না, না না না, 5 না, এটা বোধহয় হবে 4টা শূন্যর পরে 75। দেখো তো, এটাকে মিন করে দেখো তো একটু, আমি তখন এটা খেয়াল করিনি। ভুলটা যে রয়ে গেলে তো আবার ভুল করবে, এক্সামে সবার ভুল হয়ে যাবে। 0.000 যোগ 0.000 জিরো গুলা, এটা যেহেতু থার্মাল এক্সপানশন খুবই অল্প হয়, খুবই কেয়ারফুলি। হ্যাঁ একটু প্লিজ সবাই কারেক্ট করো এটা, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ জি, অ্যাপারেলের ভাইদেরও দিও, কেমন? বন্ধুদের, সরি। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, তোমরা আগেরটা ফেলে দিও, ছেলেদের সবাই বলছি, আগের যে ম্যাথ করা আছে ওটা ফেলে দিবে, এটা এটা করবে। আচ্ছা, এখন আমরা ডিএসসি তে আসছি, কেমন? আচ্ছা, ডিএসসিটা কি দেখো, ডিফারেন্সিয়াল স্ক্যানিং ক্যালোরিমেট্রি। এটার আমি আগে ইনস্ট্রুমেন্ট একটা ছবি দেখো, একদম ছোট একটা ইনস্ট্রুমেন্ট। ওই ডেস্কটপ যে কম্পিউটার আছে না আমাদের, ওই রকমই দেখো, এই যে এখানে সিপিইউটা আছে, মনিটরটা আছে না, কিবোর্ড আছে, মাঝখানে শুধু এইটুকু দেখো। এইটুকু হলে একটা ট্যাবল টপে তুমি ইউজ করতে পারছো, মানে একটা ডেস্কটপ ইনস্ট্রুমেন্ট আর কি এটা। আর পাশে কিছু ইয়ে থাকে, সিলিন্ডার থাকে, যদি তুমি মাইনাস টেম্পারেচারে যদি টিজি সে ধরো -75 আছে না, পিপি পিপি কি পলিইথিলিন জানি -15 আছে কোনোটা। তো এদের কিভাবে মেজার করবে? তখন আবার এখান থেকে যে লিকুইড নাইট্রোজেন গ্যাস পার্চ করা হয়, পার্জিং বলে, চেম্বারটাকে ওইভাবে ঠান্ডা করে ফেলা হয়, কেমন? আচ্ছা, এখন কি করি দেখো, এই ইনস্ট্রুমেন্টটার এটার
প্রিন্সিপালটা হচ্ছে দেখো, প্রথমে করব কি আমরা এই যে 10 থেকে 20 গ্রাম যে পলিমার, তোমাকে যে ফাইবারটা দেওয়া হলো ওই ফাইবার বা প্লাস্টিকের শীট বলো ফিল্ম বলো, এটাকে সিজার দিয়ে একেবারে স্মল ফ্র্যাগমেন্টে কেটে এই যে ডিএসি অ্যালুমিনিয়াম স্যাম্পল প্যান দেখছি, প্যান ফ্রাই প্যান আছে না আমাদের, এই ফ্রাই প্যান আর কি, কেমন এরকম ছোট, এটা ধরো 1/2 সেন্টিমিটারের মতো ডায়ামিটার হবে, অনেক ছোট। ওই যে দেখো এখানে আমি প্লেস করবো নি, এখানে দিয়ে আমি পলিমার ফাইবারটাকে দিয়ে বা পলিমারটাকে দিয়ে, এটা হচ্ছে লিড ঢাকনা, এটাকে উল্টা করে দিয়ে ঢাকনা দিয়ে বন্ধ করে দিব। ওই যে আমরা কি করি, ওই যে কড়াইয়ের মধ্যে রান্না করি না, রান্না করার সময় কি দেই এখানে, মাছ মাংস ভেজিটেবল স্পাইস ঝোল সব দিয়ে ঢাকনা দিয়ে বন্ধ করে দিই না, একই জিনিস আর কি। এখানে পলিমারটা দিয়ে লিড দিয়ে ঢাকনাটা দিয়ে এটাকে সিলিং করে দেওয়া হয়, সিল করে দেওয়া হয়। একটা ইনস্ট্রুমেন্ট আছে, একটা ছোট ডিভাইস আছে, ওটা দিলে চাপ দিয়ে এটা বন্ধ হয়ে যায়। আচ্ছা, এটাকে আমি ধরো দিলাম এই বাম দিকে, দেখো স্যাম্পল পেন পলিমার স্যাম্পল, মানে স্যাম্পল পেন এখানে আছে। আরেকটা রেফারেন্স হিসেবে আমি দিব, ব্ল্যাঙ্ক দিব, কারণ কি জানো যে একসাথে দুইটার কিন্তু থার্মাল এক্সপানশন ঘটবে না, তো এটা বিয়োগ দিয়ে দিব ব্ল্যাঙ্কটা, অ্যালুমিনিয়াম এটার থার্মাল এক্সপানশন ঘটবে, তাই না, এটা যাতে ডিডাক্ট হয়েছে, ওই যে ডিফারেন্সিয়াল বলছে কথাটা, এটা ডিফারেন্সটা। আচ্ছা, তাহলে একটা ব্ল্যাঙ্ক দিব এখানে, আর এটা পলিমার সহ দিবে এখানে, দুইটাকে এভাবে অ্যাটাচ করে দিয়ে কম্পিউটারের সাথে আমি অ্যাড করে দিয়েছি। এখান থেকে তুমি প্রোগ্রামিং করবে যে আমি কত ডিগ্রি থেকে কত ডিগ্রি দেখতে চাই। সে ধরো এখানে একটা ডিএসি কার্ভ আছে, এখানে ধরো 50 টু 300 ডিগ্রি পর্যন্ত, কেমন এভাবে সেট করে দিয়েছি, প্রতি মিনিটে ধরো 10 ডিগ্রি করে বাড়বে এভাবে। আর তোমার এগেনস্ট এটা হবে কি, হিট ফ্লোটা মেজার হবে, হিটটা। আমি আবার বলছি যে এখানে হচ্ছে তোমার টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকবে, টেম্পারেচারটা দেখো কনস্ট্যান্ট থাকবে, কিন্তু টেম্পারেচার আমি যত বাড়াতে থাকবো এটার ভিতর কিন্তু চেঞ্জ আসবে, লক্ষ্য করো। এই পলিমারটা কি হবে, গ্লাস ট্রানজিশনে যখন যাবে তখন একটা অবস্থা হবে, আবার তোমার ক্রিস্টালাইজেশন টেম্পারেচার যাবে আরেকটা অবস্থা হবে, এটা ফেজ ট্রানজিশন বলে আর কি, মেল্টিং এ যাবে। তো এর ভিতরে সে কোনো সময় হিটটাকে অ্যাবজর্ব করবে, কোনো সময় হিটটা রিলিজ করবে। হিট অ্যাবজর্ব করাকে আমরা কি বলি, এন্ডোথার্ম এক্সোথার্ম দুইটা টার্ম আছে না, একটা হিট অ্যাবজর্ব করা, একটা রিলিজ করা, কোনটা অ্যাবজর্ব করা কোনটা, endothermic. এন্ডোথার্ম না, যেটা তাপ উৎপাদিত তাপ হারিয়ে আমরা কি বাংলায় জানি পড়েছিলাম এরকম। তাইলে এখন দেখো যে আমি আস্তে আস্তে যাচ্ছি, এটা এটা নিয়ে ভিত্তিকর কিছুই নাই। দুইটা পেন দিলাম, দুইটা পেন এখানে দিয়ে, এই যে এখানে দিয়েছি দেখো, দুইটা পেন লেফটে দিয়েছি এটা উইথ স্যাম্পল, এখানে দিয়েছি ব্ল্যাঙ্কটা দিয়ে, এটা লিড কিন্তু এই ঢাকনাটা এটার উপর দিয়ে বন্ধ করে দিলাম, কেমন এটা তো পেনের ঢাকনা তো দিয়েছি একবার, ক্লোজ করে দিয়ে আর উপরে এই কাভারটা দিয়ে দিব, এই কাভারটা এখানে ক্লোজ করে দিলে এরকম দাঁড়াবে, এটা দাঁড়ালে এখন তুমি কম্পিউটার থেকে স্টার্ট দিয়ে দিলে, কেমন এই মনিটরে তুমি এই জিনিসটা দেখতে পাবে, এরকম একটা কার্ভ দেখতে পাবে, কেমন কি ঘটছে দেখো। তাহলে এটা কি হচ্ছে তোমার টেম্পারেচার ভার্সাস হিটের হিট ফ্লোর কার্ভ কিন্তু, কেমন। আচ্ছা, প্রথমে তুমি একটা অ্যামরফাস পলিমার দিয়েছো, সে ধরো অ্যামরফাস ফাইবার দিয়েছো, টেম্পারেচার বাড়ছে, দেখো কি হচ্ছে, এই কার্ভটার উপরে আছে এক্সোথার্মিক, নিচে আছে এন্ডোথার্মিক, উল্টা করেও দেখানো যায়। তো বেশিরভাগ সময় এইভাবে করে, তোমরা যদি গুগলে সার্চ দাও দেখবে কোনো সময় এই পিকটা নিচেও পাবে, কেমন ওই সময় এক্সোথার্মিকটা নিচে তোমার ইন্ডিকেট করা থাকে। তো বেশিরভাগ সময় মানে মোস্ট অফ দা টাইম মানে এইভাবেই তোমার ইন্ডিকেট করে, এক্সোথার্মিক উপরে থাকে। আচ্ছা, কি হচ্ছে দেখো, যখন আমি পলিস্টারের কথা চিন্তা করি, পিইটির কথা ভাবি, কেমন। আচ্ছা, পিইটির আমরা গ্লাস ট্রানজিশন টেম্পারেচার ধরো 70 বলা হয় আর কি, কেমন। আচ্ছা, তুমি এটাকে যখন আমি টেম্পারেচার বাড়াচ্ছি, এই 70-তে যখন যাবে, কেমন দেখা যাচ্ছে কি যে এটা ভিতর থেকে এই যে মলিকুলার যে ভাইব্রেশন শুরু হবে, অ্যামরফাস ভাইব্রেশন শুরু হবে, সেখান থেকে হিট অ্যাবজর্ব করবে, তার কিছু তার কিছু এনার্জি গেইন করতে হবে, শক্তি দরকার তার, এটা বুঝি নাকি,
মানে সে যে মুভ করবে, মানে কিছু দিতে হবে তো তাকে নাকি, একটা শক্তি এনার্জি দরকার না? এই এনার্জিটা হচ্ছে হিট এনার্জি, সে অ্যাবজর্ব করে নিবে। এ অ্যাবজর্ব করবে, আর ব্ল্যাঙ্ক যেটা, এটা কি অ্যাবজর্ব করবে? এটা হচ্ছে এর মতো করেই অ্যালুমিনিয়াম প্যান তো এখানেও আছে, তো এটাকে ডিডাক্ট করে আমরা আলটিমেটলি যে পলিমারটাই পাবো আর কি। তাহলে পলিমারটা করে কি এই ধরনের, এটা এন্ডোথার্মিক হয়। এন্ডোথার্মিক মানে কি হিট অ্যাবজর্ব করা, না হিট অ্যাবজর্ব করছে, এটাকে বুঝেছি নাকি? তাহলে এটাকে বলে যে ডিএসি ইনফ্লেকশন বলে, কেমন ইনফ্লেকশন। এটা হচ্ছে এক্স দিয়ে একটু ইনফর্মাল হয়, FLC TION এরকম হয়। এটা কার্ভটা এভাবে নেমে আসবে আর কি, মানে সে কিছু হিট অ্যাবজর্ব করেছে। আচ্ছা, এটা হচ্ছে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার, এটা মিড পয়েন্টে নেওয়া হয়। তারপরে তুমি হিট বাড়াচ্ছ, হিট না, তুমি টেম্পারেচার বাড়াচ্ছ, এটা টেম্পারেচার বাড়ছে, এটা মেল্ট পর্যন্ত তুমি সেট করে দিয়েছো যে অটোমেটিক বাড়ছে। একটা সময় গিয়েছে নিজেদের ভিতরে, এই যে বললাম না মলিকুলার স্টেকিং ঘটে, স্টেকিং একটার সাথে একটা স্তরে স্তরে বিন্যস্ত হতে থাকে। এই বিন্যস্ত হওয়ার সময় এটা হিট এক্সার্ট করে আর কি, কেমন হিট রিলিজ করে, তোমার এটা ওয়ার্ক হয় এখানে। আবার ওয়ার্ক হলে তোমার হিটটা বেরিয়ে যায়, কিছু হিট সে ছেড়ে দিবে। ছেড়ে দিলে এই টিসিটা, গ্লাস ট্রানজিশন টেম্পারেচারটা হয় যে এক্সোথার্মিক পিক। এটা পিক, এটা কিন্তু পিক না, এটা পিক ওঠে, স্টেকিং বন্ধ হয়ে গেলে আবার আগের অবস্থায় এসে গেল, কেমন এসে এখন করবে কি, সে আরো টেম্পারেচার বাড়াচ্ছ তুমি। ক্রিস্টাল তো যা হবার হয়ে গেছে, আগে যা থাকলো এমন ফার্স্ট, যেহেতু আপাতত ধরে নিচ্ছি ক্রিস্টাল নাই। তারপরে ফাইনালি যখন যাবে মেল্টিং টেম্পারেচারে, এটা টিএম, এখানে গিয়ে দেখা যাবে যে এটা মেল্ট করেছে কি, তখন আবার হিট অ্যাবজর্ব করবে। কেন অ্যাবজর্ব করবে? এই যে এদের মধ্যে যে বন্ড আছে, আমি আবার মডেলে যাই, এই যে এদের মধ্যে যে বন্ড আছে, এই বন্ড ক্রিস্টালে বন্ড আছে, বন্ড গুলা ব্রেক করার জন্য। ব্রেক হলেই তো ইন্ডিপেন্ডেন্ট মলিকুলে আবার ট্রান্সফর্ম হবে, তাই না? স্বাধীন, আবার ওই যে নুডলস এর স্ট্রাকচারে চলে যাবে, রান্না করা নুডলস এর স্ট্রাকচার। তখন আবার সে হিট অ্যাবজর্ব করবে, হিট অ্যাবজর্ব করলে তোমার এটা এন্ডোথার্মিক পিক হয় আর কি। এই যে এখানে, আচ্ছা এটা আগে দেখাই, এটা একটা আননোন পলিমারের দিয়েছি ধরো আর কি, এখানে কোন টেম্পারেচার আমি মেনশন করিনি, আননোন পলিমারের। আচ্ছা, এখন অ্যামরফাসের মধ্যে তো পলিমারে তো কোনো ক্রিস্টাল নাই, সেমি ক্রিস্টালাইন যদি দেই, এখানে কিছু ক্রিস্টাল আছে না আগে থেকে আছে? এদের বেলায় কি হবে বলতো, যে এটা কি হবে, একটু ছোট হয়ে গেছে কেন বলতো, এই যে টিজি ইনফ্লেকশনটা, এ কি অ্যামরফাসটা ভাইব্রেশনে যেতে কি 100% অ্যামরফাস যে এত কিছু এনার্জি অ্যাবজর্ব করবে? অ্যামরফাস কম না এখানে, কম অ্যাবজর্ব করাতে এটা অল্প নেমেছে, দেখো এটা। আচ্ছা, নামার পরে এখানে যে যে ক্রিস্টালাইজেশন যেটা, ক্রিস্টাল তো সে আগে থেকে আছে, অ্যামরফাস যেহেতু কম, ক্রিস্টালও কম ফর্ম করবে সে, তাই না? এটা ক্রিস্টালাইজেশন বলে, অনেক সময় রিক্রিস্টালাইজেশন বলে, দুইটাই বলা যায় আর কি। ক্রিস্টাল যদি আগে থেকে থাকে, এটা রিক্রিস্টাল হবে আর কি। আর অ্যামরফাসের যেহেতু আগে থেকে নাই, ক্রিস্টাল ফর্ম করবে এটা। আচ্ছা, তাহলে মেল্টিং এ গিয়ে এটা যথারীতি মেল্টিং এ যাবে। আর হাইলি ক্রিস্টালাইন যদি হয়, দেখো এখানে তো অ্যামরফাস নাই, তাই না? তাহলে এখানে টিজিটা বের করা যাবে না, তোমার টিজি এখানে আসবে না, মানে টিজিটার মুভি করবে না। দেখো তুমি, আমি আবার দেখাই মডেলটা, না বুঝলে এই মডেলে চলে যাবে। চারিদিকে যদি ক্রিস্টাল থাকে, এই অ্যামরফাস কি মুভ করতে পারবে বলো? মুভ করবে? এটা এটা কি একেবারে কনস্ট্রেইনড হয়ে রয়েছে না, প্রেসারাইজড হয়ে আছে না, স্ট্রেসড অবস্থায় আছে না, বা আর কি বলবো, যে কনফাইন্ড হয়ে আছে না, আবদ্ধ হয়ে আছে চারিদিকে, তাই না? তো ক্রিস্টালাইন হয়ে গেলে তখন আর এটা মুভ করতে পারে না অ্যামরফাস গুলি। এই কারণে যে হাইলি ক্রিস্টালাইন যদি হয়, এখানে টিজিটা আবার এপিয়ার হয় না। টিসিটাও যেহেতু ক্রিস্টাল, অ্যামরফাস যদি মুভ না করে ক্রিস্টাল ফর্ম করবে কিভাবে? আগের যে ক্রিস্টাল আছে ওগুলাই। আর টিএম গিয়ে এই যে দেখো, একটু যে ক্রিস্টাল যেহেতু বেশি, এখানে টিএমটা একটু বেশি টেম্পারেচার আসছে। এটা একটু বুঝাও তো আসিফ, একটু বলো, আমি হেল্প করছি। আচ্ছা, এখান থেকে বলি আমরা না, আগে কি করব, আমি এখানে বর্ণনাটা দেওয়া আছে টোটাল, কেমন এটা পড়লেই বুঝতে পারবে। এখানে আমি মুখে বলে দিই, এটা তো টেক্সটে তো লেখা আছে।
এখানে কি করব বলো, যে তোমাকে একটা পলিমার স্যাম্পল দেওয়া হলো, সে ধরো আমি তোমাকে একটা টি শার্ট নিয়ে আসছে, যে জার্সি, মেসি, মেসির খেলা দেখি সবাই না? আচ্ছা, মেসির এই জার্সিটা নকল করব আমরা, গায়ে দিতে ইচ্ছে করে সবার, কেমন? যে মেসি, তারপর ব্রাজিলের যারা ভক্ত আছো, রোনাল্ডোর ভক্ত আছো, রোনাল্ডোর জার্সি পরবো। তোমাকে একটা জার্সি নিয়ে আসছে ধরো, ইউএসএ থেকে নিয়ে আসছে, অনেক এক্সপেন্সিভ, অনেক হাই ডলারে নিয়ে আসছে। তোমাকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারে বলছে যে ইঞ্জিনিয়ার সাহেব, এটা আমি রিপ্রোডিউস করব, মেসির এই জার্সিটা এক্সাক্ট এটা আপনি বানিয়ে দিবেন আমাকে। আমার কি ফাইবার আইডেন্টিফাই করার দরকার আছে না? এটা কি সিনথেটিক নাইলন নাকি পলিস্টার নাকি পলিইথিলিন পলিপ্রোপিলিন, কি কি ফাইবার এটা? এই থার্মাল প্রপার্টিজ কিন্তু এইটা দরকার তোমার। তখন তখন কি করবে, এই যে তোমার টি শার্টটাকে একটু স্পেসিমেন নিবে, স্যাম্পল কেটে, মানে স্মল স্পেসিমেন নিয়ে এখানে কত দিবে, 10 থেকে 20 গ্রামের মতো, কেমন? একদম ছোট ছোট ওই যে কাঁচি দিয়ে সিজাতে কেটে দিয়ে, এরপরে কি করব, লিডটা দিয়ে, লিড ঢাকনা বন্ধ করে দিব, কেমন? বন্ধ করে দিয়ে ডিএসসি এর আমার দুইটা, এটা প্যান বলে আর কি, প্যান, ফ্রাই প্যানের প্যান বাম পাশে দিলাম না এখানে, আর ডান পাশে একটা ব্ল্যাঙ্ক দিব। কেন ব্ল্যাঙ্ক দিব, মানে এটা সহ, মানে পলিমার ছাড়া একটা দিব এখানে। কেন দিব ব্ল্যাঙ্কটা? আইডেন্টিফাই না, তুমি যখন এখানে যখন টেম্পারেচার দিচ্ছ, দুইটারই থার্মাল এক্সপানশন ঘটবে না? তুমি যদি এখানে এই যে থার্মাল এক্সপানশন যে ঘটছে, এখানের ভিতরে কি অ্যালুমিনিয়ামেরও তো ঘটতে পারে, তুমি যে লিডটা দিয়েছো, মানে এই যে ম্যাটেরিয়ালটা দিয়েছো পেনটা, এটারও ঘটতে পারে না? এটা বিয়োগ দেওয়া লাগবে না তোমার? এটা অ্যাকচুয়াল পলিমারে যেটা ঘটে ওইটা না দরকার আমার, শুধু আমার যে যে নাইলনের যে জার্সিটা আছে, শুধু নাইলনটাকে নিয়ে আমার দরকার। আমার কি নাইলন, কি তুমি কি ব্ল্যাঙ্কিয়ার এখানে দিতে পারবে? তুমি কি আহ, একটা পাতিল ছাড়া তরকারি রান্না করতে পারবে? এটা পাতিল দরকার না? তাইলে এই প্যানটা হচ্ছে আমি অ্যালুমিনিয়াম নিয়েছি এখানে। অ্যালুমিনিয়াম কেন নিয়েছি, এটা ধরো 500 কত ডিগ্রি পর্যন্ত এটা থার্মাল এক্সপানশন নাই আর কি, কেমন? মানে কোনো ট্রানজিশন নাই, এক্সপানশন আছে, ট্রানজিশন নাই। তাই এটাতে দিয়ে আমি পলিমারটাকে, এটা কি ইউজ করবো জাস্ট আমি, ইউজ করে এখন এর ভিতরে যে থার্মাল এক্সপানশন করবে এটাকে বিয়োগ দিতে হবে, তো এই জন্য এখানে ব্ল্যাঙ্ক দিয়েছি আমি। ব্ল্যাঙ্ক দেওয়ার পরে তারপর যখন সিস্টেম স্টার্ট করব আমি, ওই সময় কি ঘটবে সেটা দেখো। দুইটাকে কিন্তু আমি কমন একই সাথে কিন্তু এটাকে বেঁধে সিস্টেম করা আছে, দেখো সার্কিটে করা আছে কিন্তু, মানে এটার অর্থ কি, আমার টেম্পারেচারটা দুইটাকে টেম্পারেচারটা একই রাখবো আমি, কিন্তু হিট ফ্লোটা ডিফারেন্ট হয়ে যাবে। এটা বুঝেছেন নাকি কথাটা? টেম্পারেচার হিট বুঝি কিনা এটা বলো তো, বলো, বলো তাপ আর তাপমাত্রার পার্থক্য কি, বলো? হ্যাঁ। হুম। হুম। হিটটা, হিট কি, হিট, তাপটা কি, তাপ, হ্যাঁ, তাপটা হচ্ছে এনার্জি, তাই না? তাইলে এই যে এখানে দেখো এটার ভিতরে সে তার এনার্জির কোন কোন সময় গ্রহণ করবে, হিট এনার্জি গ্রহণ করবে, কোন সময় ছেড়ে দিবে। যখন গ্রহণ করবে তখন বলছি আমি এন্ডোথার্মিক, তাই না? আর যখন গ্রহণ করবে না, ছেড়ে দিবে যখন, রিলিজ করবে যখন, ওই সময় বলছি এক্সোথার্মিক। এই এন্ডোথার্মিক আর এক্সোথার্মিকের এটা জাস্ট মেজার করা, আর কিছুই নাই এখানে। খুবই সিম্পল, তোমার এটা ধরো 1 ঘন্টার মধ্যে হয়ে যায় কাজটা। কেমন, তুমি যদি রেট অফ টেম্পারেচার যদি 10 ডিগ্রি/মিনিট দিয়ে দাও, 300 ডিগ্রি পর্যন্ত, 0 ডিগ্রি থেকে 300 ডিগ্রি দিলে 30 মিনিটে হয়ে যাবে। এই মনিটরে তুমি গ্রাফটা পেয়ে যাবে আর কি, এই কার্ভটা পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এখন বলো তাহলে এটা এখানে কি কি ঘটবে যখন টেম্পারেচার গ্লাস ট্রানজিশনে আসবে, মলিকুলার লেভেলে কি ঘটবে, এটা কেন নেমে আসছে? হ্যাঁ, ইনফ্লেকশন, হ্যাঁ, কেন ঘটবে বলো তো? আমার ফার্স্টে কি হতে চায়, মুভ করতে চায়, তাই না? এরা মুভ করতে
চাই, যেখানে লিখে দিয়েছি, আমি নোটটা দিলে পড়বে। কোথায় লেখা আছে তাকে? আচ্ছা, এরা মুভ করতে চায়, মুভ করার জন্য কি লাগবে? নিজে নিজে মুভ করবে কিছু হিট এনার্জি নিবে না, এই যে এনার্জি নিবে, এই কারণে একটু এটা নেমে আসবে, এটা এটা এই যে এন্ডোথার্মিক, কিন্তু নিচে ডাউন অ্যারো দেখো, কার্ভটা এন্ডোথার্মিক। আচ্ছা, এখন এরা মুভ করছে, আমি তো টেম্পারেচার বাড়াচ্ছি, মুভ করতে করতে এই যে টিসি যে ক্রিস্টালাইজেশন টেম্পারেচার, এই টেম্পারেচারে কি হবে? অ্যামরফাস পলিমার গুলি কি হবে? কি বলছিলাম টার্মটা? মলিকুলার স্টেকিং বলছিলাম। দাঁড়া, বিরক্ত লাগছে নাকি টপিকটা? বিরক্ত লাগলেও শিখতে হবে, কেমন? সবকিছু তো মজা লাগবে না, কিন্তু এসেনশিয়াল। এই যে এইটা আমি দাদা স্ক্রিন শেয়ার দিচ্ছি। এরকম এই যে ফ্রিঞ্জ মাইসেল মডেল দিলে কত এরকম পাবে আর কি, কেমন? আচ্ছা, এখন যদি দেখো তোমার অ্যামরফাস যদি হয়, এই যে দেখো কত ফ্রিঞ্জ মাইসেল মডেল, এই যে ক্রিস্টাল, মাঝখানে অ্যামরফাস আছে কিন্তু, না? আচ্ছা, এই যে এটা কিন্তু আমরা পড়িয়েছিলাম, দেখো আমাদের ফার্স্ট নোটে ছিল এটা। এটা হচ্ছে অ্যামরফাসটা টোটাল, তাই না? আচ্ছা, এটাকে যদি তুমি এই যে এটা যখন টিজির উপরে যাবে, এরা যে স্টেকিং হয়ে এই অবস্থায় আসবে, কিন্তু ক্রিস্টালে কিছু কিছু অ্যালাইন হয়ে যাবে এখানে, এইটা ঘটবে আর কি। এটা এটা এই ছবিটা, এটা নিজেরা নিজেরা কিছু বিন্যস্ত হবে, কিন্তু সব হবে না, কেন জানো? এন্টেঙ্গেলমেন্ট আছে না এদের ভিতরে, আবার গিট্টু পাখি আছে না কিছু, এই যে এখানে দেখা যাচ্ছে এন্টেঙ্গেলমেন্টটা, দেখছো? ওই এন্টেঙ্গেলমেন্ট দেখছি নাকি একটার সাথে একটা, এর জন্য এটা পুরোটা পারে না, কিছু হবে, আবার বাকিটা ওই যে এরা গিট্টু পাকিয়ে থাকে আর কি, মলিকুলার এন্টেঙ্গেলমেন্ট বলে এগুলাকে, কেমন? আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে আবার নোটে গেলাম। তাহলে টিসিতে কি ঘটে? স্টেকিং ঘটে, মলিকুলার স্টেকিং ঘটে, তারপরে ক্রিস্টাল ফর্ম করে, তারপর আবার টেম্পারেচার তো বাড়াচ্ছি আমি, টিএমএ গিয়ে কি ঘটবে? আবার আবার এন্ডোথার্মিক, কি দেখো, তখন কি এটা আবার হিট এনার্জি অ্যাবজর্ব করে কি হবে? কি জন্য অ্যাবজর্ব করবে? ভেঙে যাবে। এই যে দেখো, এই যে ক্রিস্টালটা দেখছো না এখানে, এইটা ফিন মাইসেল, এই যে দেখো এদের মধ্যে বন্ড আছে না, এই বন্ড গুলা ভাঙবে, ভাঙার জন্য সে এনার্জি গেইন করবে। বন্ড ভেঙে গেলে এরা আবার ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে, স্বাধীন হয়ে গিয়ে আবার ওই যে নোডুলার স্ট্রাকচারে চলে যাবে, কেমন? এই এরকম স্টেটে চলে আসবে এটা। এটা আমার ভাস বলছে আর কি, এটা স্টেকিং ঘটেছে। এখন একটা আমরা কেস স্টাডিতে যাই, কেমন? আচ্ছা, এই তিনটা আমি কিভাবে মেজার করব, কেমন? পরীক্ষা যদি দেই, দেখো বলছে টিজিটা হবে এখানে ইনফ্লেকশন থেকে বের করব, আর টিসি আর টিএমটা বলছে এই পিকের অনসেট থেকে বের করবো। অনসেট মানে স্টার্টিং, কেমন? আচ্ছা, এই দুইটা দেখি অনসেটটা কেমন, দেখো পিকটা স্টার্ট হয়েছে কোথায়, এটা করা হয়, দেখো আমি একটু বড় করি, এখানে একটা ট্যানজেন্ট আছে, টেনেছে, দেখেছো? লাল লাইন, রেড লাইন, আর এখানে একটা ট্যানজেন্ট এঁকেছে, এই যেখানে ইন্টারসেক্ট করেছে এটা হচ্ছে তোমার টিসি, আর এই পিকটার টোটাল হিট অফ ফিউশন হচ্ছে 33 জুল পার গ্রাম, মানে এই এনার্জি লেগেছে তোমার 130 ডিগ্রিতে হচ্ছে টিসি, এটা কেমন? এখানে কিন্তু এটা টিএমটাও একইভাবে, এই যে এখানে একটা টেনজেন্ট থাকবে, এখানে একটা টেনজেন্ট, একে এই পয়েন্টটা কিন্তু এটা হচ্ছে তোমার মেল্টিং টেম্পারেচার, আর টিজিটা হচ্ছে এখানে, এভাবে নেই, দেখো এটা হচ্ছে অনসেট পয়েন্ট বলে, অনসেট মানে মানে স্টার্টিং, এই যে এখানে লিখে দিয়েছি, TG is ascertained from the inflection point থেকে, TC and TM are ascertained from the onset points of the DSC curve, onset point বলছে স্টার্টিং,
অ্যাসার্টেন মানে নির্ণয় করা আর কি, মেজার, কেমন? এই যে দেখো, এটাকে আমি এখানে একটু ছোট করে দেখে এটাকে এনলার্জ করে দেখিয়েছি। এখানে একটা ট্যানজেন্ট থাকবে, এখানে একটা ট্যানজেন্ট থাকবে, ঠিক আছে? ট্যানজেন্টটাকে এইখানে এই যে এটা যে নেমে আসছে না ইনফ্লেকশনটা, এখানে একটা ট্যানজেন্ট থাকবে। আঁকার পরে এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝখানে পয়েন্টটা, এই যে আবার বলছি, এখানে কি করব দেখো, এই যে আমি এখান থেকে বোঝাতে চেষ্টা করি। এখানে একটা ট্যানজেন্ট রাখবো আগে, এখানে একটা ট্যানজেন্ট রাখবো, 3টা ট্যানজেন্ট হবে কিন্তু। আর এই স্লোপটার মধ্যে একটা ট্যানজেন্ট রাখবো। তারপরে স্লোপের মিড পয়েন্ট আমি কিভাবে বের করব, এই জন্য কিন্তু উপরের আর নিচের ট্যানজেন্টটা, এই যে এই ট্যানজেন্টটা কেন, এই স্লোপটার মাঝখানের পয়েন্ট, এই দুইটা ছাড়া তুমি এটা মাঝখানে পয়েন্ট বের করতে পারবে? কে বলবে এখানে, কে বলবে এখানে? তাহলে এইটুকু এখানে লেন্থ নিয়ে এটা মিড পয়েন্ট বের করার জন্য এই স্লোপ দুইটা, এই ট্যানজেন্ট দুইটা আর কি দিয়ে তোমার এখানে এটা গ্লাস ট্রানজিশন টেম্পারেচার বের হলো। আচ্ছা, এখানে আমি কিছু ডেফিনেশন দিয়ে দিয়েছি তোমাদের, টার্মস আর কি, এন্ডোথার্মিক কাকে বলে, এক্সোথার্মিক, এন্ডোথার্মিক, এই যে এক্সোথার্মিক, ফিউশন, হিটোফিউশন আর কি, যে মেল্টিং টেম্পারেচারটাকে তোমার, এই যে হিটোফিউশন বুঝি নাকি, এই যে এখানে যে মেল্ট করেছে সে কি টেম্পারেচার ফিক্সড, কিন্তু হিটটা চেঞ্জ হচ্ছে না, অনেকটা ল্যাটেন্ট হিটের মতো, কিন্তু এটা সে হিট অ্যাবজর্ব করছে এখানে, কেমন? এটা অ্যাবজর্ব করে মেল্ট করছে। আচ্ছা, এখানে একটা কেস স্টাডি দিয়েছি, এখান থেকে দেখো আমরা আবার ফাইবারে কত পার্সেন্ট ক্রিস্টাল আছে এটা বের করতে পারি, ডিগ্রি অফ ক্রিস্টালিটি বের করতে পারি। এটা ফর্মুলাটা কি, x ইকুয়াল টু ডেল্টা এইচ এম বাই ডেল্টা এইচ নট এম। এটা কি, এটা পড়ো তো, আছে এটা কি দেখছে, এই দুইটা কি, x কিভাবে মেজার করব? হুম, নিচে লেখা আছে পর স্পেসিফিক, এখান থেকে একটু প্লিজ দাঁড়া, এই যে এখানে এটাকে তুমি এন্ডোথার্মিক আছে না, এটাকে ইন্টিগ্রেশন করলে ওই ডিএসসি যে ইনস্ট্রুমেন্ট আছে না, ওদের ওখানে ওই প্রোগ্রাম সফটওয়্যার দেওয়া আছে, অ্যাপস দেওয়া আছে, ও তো এটাকে টোটাল এরিয়াটাকে মেজার করে দিবে, এটা জুল পার গ্রামে দিবে, যে দেখো 45 জুল পার গ্রাম, এখানে এটা আননোন পলিমারের জন্য দিয়েছে আর কি এক্সাম্পল হিসাবে। এটা হচ্ছে টিএম, আর এটা হচ্ছে হিট অফ ফিউশন আর কি, স্পেসিফিক বলে কেন, পার গ্রাম যদি হয়। আর এটা কি বলছে, ডেল্টা এইচ নট এম, যেটা মানে এই পলিমারটা যদি 100% ক্রিস্টালাইন হয়, তখন এটা হিট অফ ফিউশন কত হবে? তাই হিট অফ ফিউশন অনেক বেশি হবে না ডেফিনেটলি 100% ক্রিস্টালাইন হলে। তাহলে এটা কিভাবে এটা একটা মেজার্ড ভ্যালু, কেমন, গিভেন ভ্যালু। যেমন পিটির বেলায় আছে 135, এটা কেমন, জুল পার গ্রাম। তাহলে তুমি যখন পলিস্টারের কোন একটা স্যাম্পল আসবে তোমার কাছে, স্পেসিমেন আসবে, তুমি যদি দেখো যে পলিস্টার আছে আমার, এটা পলিস্টার তুমি আইডেন্টিফাই করেছো, গ্লাস ট্রানজিশন টেম্পারেচার এগুলোতে আইডেন্টিফাই করেছো, এখন ক্রিস্টাল কত পার্সেন্ট আছে এটা দিয়ে বের করতে পারবে। 135 হচ্ছে গিভেন ভ্যালু, মানে এর উপরে কেউ যেতে পারে নাই আর কি, কেমন, এই পর্যন্ত। তো এনিলিং করে, ড্রয়িং করে ক্রিস্টালটা বাড়ানোর তো দুইটা ওয়ে আছে, ম্যাক্সিমাম ড্র রেশিওতে ড্রয়িং করেছো, তারপরে ওভেনে এনিলিং করেছো, আরো ক্রিস্টাল ড্র করিয়েছি, ড্র করিয়ে তখন এটাকে 135 পেয়েছি। তাহলে এটা হচ্ছে গিভেন ভ্যালু, এটা নোন, আমার বের করতে হবে শুধু এটা ডেল্টা এইচ এম, যেটা এটা এখানে তুমি এটা সফটওয়্যারে যদি দিয়ে দাও, এই পয়েন্ট আর এই পয়েন্ট, ওই যে ক্লিক পয়েন্ট দেখিয়েছে দুইটা, দেখেছো দাগ, এটা যদি ক্লিক করে দাও অটোমেটিক তোমাকে নিচে দিয়ে ভ্যালুটা দিয়ে দিবে আর কি সফটওয়্যার। এটা দিয়েছি তো তুমি, এই যে এখানে ওই যে ক্লিকিং পয়েন্ট দুইটা দিয়েছে, এটার এটা কত হিট অফ ফিউশন কত, মানে কত দূর ক্রিস্টাল তোমাকে দিতে পেরেছে আর কি, এটা মেজার করে এখান দিয়ে। তাহলে এটা থেকে আমরা ডিগ্রি অফ ক্রিস্টালিটি মেজার করতে পারি, এই কথাটা বলছে। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দিয়েছে দেখো, পিটির বেলায়, এই যে পিটির দেখো
এ বি সি ডি। এটা একটু পরে পরে বুঝাতো আমাকে একজন। ও এটা সাকিব আসছো? জি স্যার। সাকিব, তুমি এটা বুঝতে পারছো কিনা? আমি হেল্প করছি তোমাকে। এটা ওই যে আমি দিয়েছি পড়ে আসছি না, 4টা কার্ভ আমি একসাথে প্লট করেছি, কেমন? পড়ো তো, এ কাকে বলে, বি কি, সি কি, এটা পড়ো তো। এটা হচ্ছে স্যার অ্যাসপান্স ফাইবারের জন্য স্যার। সাকিব, এজেসমান বলতে কি বুঝি একটু বুঝাই যেটা হচ্ছে বন্ধুদের। ই থেকে মাত্র হচ্ছে বের হয়েছে স্যার। অ্যামরফাস না? আমরা ধরে নিয়েছি অলমোস্ট অ্যামরফাস, এটা আর কি, মানে 100% অ্যামরফাস ধরে নেই আর কি। একদম 100% পাওয়াতে টাফ হবে, কারণ তুমি ওয়াইন্ডিং যখন করবে না, একটু হইলেও ড্রয়িং হয়ে যায়। যাই হোক, ওইটাকে আমরা নেগলেক্ট করছি আর কি, ওমিট করছি। এটাকে ধরছি অ্যামরফাস। তারপরে অ্যামরফাসটাকে যখন এনিলিং করেছি 160 তে, কেন করেছি জানো? দাঁড়াও একটু বলি। এই যে ক্রিস্টালাইজেশন টেম্পারেচার আছে না, এখানে আমি মেজার করেছি, এটা হচ্ছে 145 এর মতো আসছে, কেমন? তাহলে ক্রিস্টাল ফর্ম করে পলিস্টার 145 এ টিএসি। তাহলে তুমি যদি ক্রিস্টাল ফর্ম করাতে হয়, নিলিং করতে হয় বা হিট সেটিং করতে হয়, এটার উপরে যেতে হবে ডেফিনেটলি। বুঝেছো এখন টিজি আর টিসি এর ডিফারেন্সটা? তুমি যে কোনো পলিমারকে যদি হিট সেট করো, মানে এই 145 তো তুমি 160 তে যদি হিট সেট করো, তখন এটা 160 পর্যন্ত তুমি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবে, এটা ডিফর্ম হবে না। ইভেন তুমি এটা মেল্টিং আছে দেখো, এখানে যে ডিএসসি তে একটু কম বের হয়েছে, এটা 245 এরকমের মতো, 260 এর মতো বেরিয়েছে। ধরো তুমি 180, 200, 220 তেও করা যায়, কিন্তু এটা হিট সেটিংটা 220 তে করলে কি তুমি আরো নিরাপদ হলে, কেমন? ডাইং করা যায় পলিস্টার 175 এ, হিট সেটিং করতে হয়। আর পলিস্টার ডাইং করে তোমার 130 তে, 130 তে। আমি ভয় পেয়েছি, কে চিৎকার করছে ভেবে? আচ্ছা, একটু, হ্যাঁ, আচ্ছা, মনে থাকবে। আমি আবার বলছি, তোমরা পলিস্টার ডাইং যখন পড়বে, ডাইং পড়াচ্ছে সেমিস্টারে নাকি? ইমরান স্যার পড়াবে বোধহয়। তোমাদের ডাইং পড়াবে যখন, এই পলিস্টার ডাইং পড়াবে। পলিস্টারের জন্য একটা আলাদা ডাইং আছে, ডাই স্টাফ আছে, ডিসপার্স ডাই বলে। পলিস্টারে কি স্ট্রাকচারে কোনো ধরনের ফাংশনাল গ্রুপ নাই। ডাই কিন্তু কোনো ধরনের ডাই মলিকুল গিয়ে কেমিক্যাল বন্ড ক্রিয়েট করতে পারে না। সেলুলোজে পারে, কিন্তু সেলুলোজে ওএইচ গ্রুপ আছে। তুমি ডিরিক ডাই, ভ্যাট ডাই, রিঅ্যাক্টিভ ডাই, এগুলা গিয়ে তোমার কেমিক্যাল বন্ডিং, ওই যে কোভ্যালেন্ট বন্ড ক্রিয়েট করে। কিন্তু এই জন্য ফাস্টনেসও ভালো, কিন্তু কেমন যে কটন বা আদার সেলুলোজিক ফাইবারের। জুটে অবশ্য বেসিক ডাই করে আর কি, আবার ওইটা অন্য রিজন আছে। কিন্তু পলিস্টারের মধ্যে তো স্ট্রাকচার যদি দেখো, এখানে কিন্তু কোনো ফাংশনাল গ্রুপ নাই, কেমন? কি মনে আছে নি পলিস্টারের স্ট্রাকচারটা? মনে পড়ছে? এই যে আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, দেখো কেন আলাদা ডাই লাগে, কেন এটার জন্য। এটা অনেক শ্রম গেছে রিসার্চারদের, যে এরকম একটা দেখো, এই যে পলিইথিলিন টেরেথেলেট বলে, কেমন? সি ডাবল ও না, এটা সি না, দেখছি জি, সি ডাবল ও, এস্টার গ্রুপ, এস্টার গ্রুপ এটা। আর এটা তো তোমার এন্ড গ্রুপ আর কি। এটা হচ্ছে প্রোচেইনটা, এটা হচ্ছে তোমার ফিনাইল রিং, যেটা বেনজিন গ্রুপ। এটার জন্য কিন্তু থার্মাল প্রপার্টিটা হাই হয়। এটা যদি তুমি এলিফেটিক রিং, এলিফেটিক চেইন যদি থাকে, CH2 এলিফেটিক পলিস্টার ছিল, ওটা টিজি ছিল 30 মতো, 30 মতো টিজি হলে তুমি এটাকে ব্যবহার করতে পারবে না। তো এখানে অ্যারোমেটিক রিং দিয়ে দিয়েছে, দিয়ে তোমার এটাকে টিজি 70 মতো নিয়েছে। আচ্ছা, এখন এর কোনো ফাংশনাল রূপ তো নাই কিছু। দেখো কিভাবে তুমি এটাকে ডাই করবে। যদি তুমি উল যদি বলো, সরি, উল কেমিক্যাল স্ট্রাকচার যদি দেই, উলে কি গ্রুপ আছে বলো তো সাকিব, যে কোনো কে বলো। OH গ্রুপ, এমাইড গ্রুপ আছে, কিন্তু পেপটাইড এগুলো থাকে, কিন্তু দেখছো যে সিও, সিটা বলো, এই ওই এইচ আছে না, এগুলো কিন্তু হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে, সেলুলোজও পারে এরকম। কিন্তু পলিস্টার হচ্ছে ইনার্ট আর কি, এটা কেমিক্যাল ইনার্ট। এই কারণে পলিস্টারকে করা হয় কি, ডাইস্টাফকে ট্র্যাপ করে আটকে দেয় ভিতরে। তুমি হাই টেম্পারেচার ডাইং লাগে, তখন 130 তে দিলে
ইন্টারমলিকুলার স্পেসিংটা বিগার হয়, স্পেশাস হয়। তখন ডিসপার্স করে ছোট ডায়াস্ট্রাপটাকে ভিতরে ঢুকিয়ে ট্র্যাপ করে দেয় আর কি, আটকে দেয় আর কি ভিতরে, কেমন ফিজিক্যাল ট্র্যাপিং এটা, কেমন তখন এই হাই টেম্পারেচারে যখন তুমি যে 130 ডিগ্রিতে যদি ডাই করতে যাও, তখন এটাকে ডাইং এর সময় তুমি যদি হিট সেটিং না করো, টিজি তো 70, দেখা যাবে কি এটা স্ট্রেচিং হয়ে যায় ফেব্রিকটা। লোডিং করা হয় যখন, লোডিং দেখেছি তো না উইঞ্চ ডাইং এ, উইঞ্চ ডাইং মেশিন, ডাইং মেশিন গিয়েছো মিলে? নাই তো শুরু করলে মাত্র, দাঁড়াও বুঝিয়ে দিই তোমাদের। ফেব্রিক লোডিং, স্ক্রিন শেয়ার দিয়ে আবার একটু এখানে আসছি, একটু ধৈর্য ধরো কেমন, কিছুক্ষণ পরে ছেড়ে দিই, আজকে শেষ ক্লাস। এইগুলো হচ্ছে উইঞ্চ আর কি, এই যে এগুলো ইউটিউবে অনেক পাবে, কেমন এই যে এগুলা কিন্তু ফেব্রিক লোড করা হয় কেমন এগুলো দিয়ে, ফেব্রিকের টোটালটা এই যে ভিতরে এটাকে, এই যে এটা হচ্ছে উইঞ্চ আর কি, কেমন এটা দিয়ে রোটেট করা হয় আর কি ডাইপাতে। এখন তুমি যে এটা 130-তে হয় কিন্তু জিনিসটা, কেমন এটা যদি তুমি হিট সেট না করো না, স্ট্রেচিং হয়ে যাবে, মানে ফেব্রিকের ডাইমেনশনটা চেঞ্জ হয়ে যাবে। এই জন্য 175-এ নিয়ে এটাকে হিট সেট করে দেয়। তাহলে কেন 175-এ করে, যদি কোনোদিন প্রশ্ন করে, ভাই ভাই খুব প্রশ্নটা আসে এটা, কেন এর নিচে করলে কি হবে না, তখন এই কথাটা বলবে যে পলিস্টাইলের ক্রিস্টালাইজেশন টেম্পারেচার হচ্ছে 145-150-র মধ্যে টিসি, এর উপরে গিয়ে আমার হিট সেটটা অবশ্যই করতে হবে। নাইলনের টিজি হচ্ছে 50, কেমন 50, আর টিসি হচ্ছে 75 মতো। নাইলনকে তুমি 100-তেও করতে পারবে হিট সেট, এরকম বিষয়টা আর কি। আচ্ছা এখন আমি এখানে আসছি না, হ্যাঁ সাকিবের কাছে আসলাম আবার, সাকিব। Yes, sir. আচ্ছা আর থার্ড স্যাম্পলটা যেটা দেখছি ড্রন করা, দেখো 5.5 পর্যন্ত ড্রয়িং করা গেছে আর কি, দেখে 5.5 ড্র রেশিও, এর বেশি আর পারা যায় নাই, কেমন। তারপরে এটাকে আবার আমি এন্ডেলিং করেছি, কেমন 220 ডিগ্রিতে করেছি। কেন করেছি জানো, বেশি টেম্পারেচার এটা ড্রয়িং করে এটার অলরেডি থার্মাল প্রপার্টি কিন্তু বেড়ে গেছে, হাই হয়ে গেছে, তাই না? কি হবে না, Sir. অলরেডি ক্রিস্টাল ফর্ম করে ফেলেছেন এখানে, Yes, sir. এই জন্য তুমি এটাকে আর হাই টেম্পারেচারে এন্ডেলিং করতে পারবে। 220 200 220 পর্যন্ত করা যায় আর কি। ওই যে প্লাস্টিকের দেখবে পলিস্টারের গরম বাটি হয়, বাটিতে তুমি গরম তরকারি অনেক সময় ওভেনে দিয়ে দেয়, একটু 100 ডিগ্রিতে ধরো একটু গরম করে নেই, পলিস্টারের বাটি দিয়ে দেয় কিন্তু ওভেনে। তো এই ধরনের যদি তুমি হাই টেম্পারেচার করে ফেলো তাহলে সুবিধা আছে আর কি এটা। আচ্ছা তাইলে এখন আমি এজস্পানে আসি, এজস্পানে কি আছে, টিজি পাচ্ছি না, টিসি পাচ্ছি, টিএমও পাচ্ছি। এনিল যেটা, এটাতে টিজি নাই, টিসি নাই, কেন বলতো? এনিলিং এ কি ঘটেছে, আমি যদি থার্মাল ইনডিউস ক্রিস্টালাইজেশন বলছিলাম, ওভেনে যদি হিট সেটিং করে রেখে দেয়, যদি মলিকুলার স্টেকিং ঘটবে এখানে, যেমন টিজির উপরে গেলে। আমি এনিলিং করেছি কি টিসির উপরে করেছি না, এটা মলিকুলার স্টেকিং হয়ে ক্রিস্টাল হয়েছে, এই জন্য টিজিটা থাকবে না, টিসিও নাই। এটা একটু অন্য এক্সেপশন, এটা বর্ণনাটা আছে, এটা তোমাদের আমি এটা নিয়ে বলছি না। সি যেটা ড্রোন যেটা, এখানে অ্যামরফাসটা পুরো কনফাইন্ড হয়ে আছে, ড্রোন যেহেতু এখানে আর ক্রিস্টাল বেশি ফর্ম হবে না, যা হবার অনেকটা হয়ে গেছে, এনিং করলে তো তাই। কিন্তু এটার কি আছে, থার্মাল প্রপার্টিটা বেড়েছে, দেখো এটা টিজি টিএমটা কিন্তু বেড়ে গেছে আর কি। এদের টিজির জন্য আবার অন্য মেথড আছে, কেমন ডাইনামিক মেকানিক্যাল অ্যানালাইজার আছে, ওইটার একটা অ্যাডভান্স লেভেল আর কি। ওইটা ধরো 90-র দশকে এসেছে বোধহয়, আমাদের আমাদের দেশে না, এটা ইনভেন্ট হয়েছে মেশিনটা।
আচ্ছা, এখানে আমি এটা দিয়ে শেষ হয়ে যাবে তোমাদের আজকে। যে এখানে কি দেখছি এটা বলো তো সাকিব, এটা পড়ো তো, কি দেখতে পাচ্ছে? পড়ো টেবিলের Crystallization temperature, crystallization এটা temperature, এটা হ্যাঁ, মেল্টিং টেম্পারেচার, the crystalline melting temperature Tm, specific heat of fusion delta Hm, and degree of crystallinity of PET fibers obtained from DS. এখান থেকে এই যে এখান থেকে কেমন এগুলাকে টেবুলেট করা হয়েছে এখানে। অ্যাজ এ স্পানে কি পেয়েছে? টিজিটা একটু বেশি আসছে এখানে, কেমন? আচ্ছা, এখানে কেন একটু বেশি আসে কেন জানো? এমনি তো 70, কিন্তু এই যে হিট অ্যাপ্লাই হচ্ছে কিন্তু না, দেখো আমি কি কত রুম টেম্পারেচার থেকে নিয়েছি, ধরো এই যে হিট যে অ্যাপ্লাই হচ্ছে না, একটু বেশি চলে আসছে কিন্তু দেখো এটা এই যে ক্রিয়েট হয়েছে হিটিং সাইকেলের সময় কিছু ক্রিস্টাল গ্রো করে ফেলে। এটার হচ্ছে বা ডিএসসির একটু লিমিটেশন আছে আর কি। অ্যাকচুয়ালি আবার আদার মেথডে যেটা ক্রিস্টালিটি টিজিটা আবার ডাইনামিক অ্যানালাইজারে এটা আবার অথবা ডিলাটোমেট্রিতে ভলিউম চেঞ্জ যে আছে না, ওখানে 70-র মতো পাওয়া যায় আর কি। যাই হোক, এখানে ধরো আমরা 80 পেলাম, তারপরে টিসি পেয়েছি এটা না 45 বা 50, টিএম পেয়েছি 245, ডেল্টা এইচএম যেটা স্পেসিফিক হিট, স্পেসিফিক কেন? পার গ্রামে ইউনিট মাসের জন্য নিয়েছি ডেল্টা এইচএম। এটা হচ্ছে এটার এরিয়াটা, এই যে এখানকার এরিয়াটা। তুমি এখানে একটা ক্লিক করবে, এখানে একটা ক্লিক করলে এরিয়াটা দিয়ে দিবে। এটা যত এরিয়াটা বড় হবে তত সে তাপ বেশি গ্রহণ করেছে আর কি, হিট বেশি অ্যাবজর্ব করেছে, এটা বোঝায় আর কি, কেমন? আর এটা থেকে এক্সি কে এই ফর্মুলা দিয়ে, ওই যে উপরে যে ফর্মুলা আছে এটা দিয়ে, এই যে ডেল্টা এইচ এম বাই ডেল্টা এইচ নট এম দিয়ে এটা বের হবে। মানে এনিল যখন দিয়ে করেছি এটা আনট্রেসড আর কি, এগুলা টিসি আনট্রেসড, টিএম এইচ ডেল্টা এইচ এমটা বেড়েছে দেখো, এনিলিং করেছে বেড়েছে, এটা ড্রয়িং করার পরে বেড়েছে, এনিলিং করে আরো বেড়েছে, ক্রিস্টালিনিটি বেড়ে গেছে দেখো, একদম একটা বেশ রাইজ এসেছে কিন্তু। ড্রয়িং এর পরে শুধু ছিল কত 41, এনিলিং করাতে কিন্তু বেশ বেড়ে গেল দেখো, ওই যে আরো কি 13%-এর মতো বাড়া, কিন্তু অনেক, কিন্তু এটা 30% ফর ক্রিস্টাল বাড়াটা। এনিলিং মানে কি হিট সেটিং এর কথা বলছি। তাহলে হিট সেটিং করাটা কিন্তু তোমার ডাইমেনশনাল স্টেবিলিটির জন্য একটা ইম্পর্টেন্ট স্টেপ আর কি এটা। এটুকু পড়ো, আর বাকিটা এগুলা আমি একটু অ্যাডভান্স লেভেলে পড়াই, এইটুকু দিয়ে আমি ক্লোজ করে দিই কেমন। তাহলে আমার একটু ডিএসসির প্রিন্সিপালটা আর একটু বুঝিয়ে 10 মিনিটে ছেড়ে দিচ্ছি আমি কেমন। এটা ডিএসসি প্রিন্সিপালটা এবার এটা সাকিব রে ধরি, সাকিব এটা বুঝেছি কিনা, মানে তুমি না বুঝলে তোমাকে বুঝে কয়েকজন যদি বুঝিয়ে বন্ধুরা পরে বুঝতে চাইলে কন্ট্যাক্ট করবে, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে, ক্লাস শেষ হইলে বলবে স্যার এই জিনিসটা বুঝি না, আমাদের একটা রিভিউ ক্লাস নেটের উপরে সবাই মিলে ডিসিশন দিয়ে আমাকে। হ্যাঁ, কি করি ডিএসসি তে বলো তো? এখানে দেখো এই যে বর্ণনটা এখানে দেওয়া আছে পুরা, কেমন এখানে পুরা বর্ণনাটা দেওয়া আছে। আচ্ছা, এটা রিডিং পড়ো সাকিব, এটুকু পড়লে হয়ে যাবে। হ্যাঁ, পড়ো তো, যে টেস্টিং প্রসিডিউর কি বলছে। হ্যাঁ, এখান থেকে পড়ো। A small sample, usually 10 to 20 milligram of polymeric material, fiber, film, powder, etc., is put on an aluminum DSC pan. একটু দেখি আবার, এই যে এটাতে না অ্যালুমিনিয়ামে ডিএসসি বান, এটা ইয়া হয় তুমি যদি 600 ডিগ্রির উপরে যদি হয় না, ওই সময় কিন্তু যে প্লাটিনামের হয়, এটা প্লাটিনাম কিন্তু অনেক দামি মেটাল, জানো এটা? হুম, জানো নাকি? গোল্ডের চেয়ে দাম কিন্তু, গোল্ডের চেয়ে এক্সপেন্সিভ কিন্তু। তোমার ওই যে জাপানে আমি ছিলাম তো, ওরা বিয়ের সময় একটা নয়েজ আসছে কোথায় জানি, একটু প্লিজ সাইলেন্ট করো। ওরা করে কি, এই ওটা গোল্ডের চল নাই ওদের দেশে, মানে সোনা দানা অলংকার পরিয়ে মানুষ মূল্যবান হয় না, ওরা এই থিওরিতে বিশ্বাস করে। আমরা দেখবা যে মানে ফুটানি দেখানোর জন্য কত ভরি গোল্ড দিয়েছো বউকে, ছি ছি, জামাই কি ফকিন্নির কাছে মেয়ে দিয়ে বিয়ে দিয়েছো,
এইটুকু গোল দিয়েছে মাত্র। এগুলা কিন্তু আমাদের দেশের কালচার, তাই না? সত্য কিনা? কি সত্য? গোল্ড কি মানুষকে দামি করে বলো? ওরা করে, এইটা বিশ্বাস করে না বলেই ওরা কিন্তু অনেক উন্নত জাতি। ওরা করে কি, বিয়ের সময় ওই যে প্লাটিনামের একটা রিং দিবে, ওখানে একটা ডায়মন্ড বসানো থাকবে, কেমন? এখন এটা তোমার ক্যাপাবিলিটির উপরে হাজবেন্ড ওয়াইফকে দেয় আর কি। আসলে কি এটা বিয়ের সময় না, এটা যে যখন প্রপোজ করে না, প্রপোজাল ওদের কালচারটা কিন্তু অন্যরকম, বিয়ের কালচারটা। ওরা আগে তোমার প্রপোজাল দিবে নিজেরা নিজেরা, ওখানে তো অ্যারেঞ্জ ম্যারেজ নাই। আমাদের দেশে আছে না, চলো মেয়ে দেখতে যাই, তোমাদের নিয়ে যাবে, ছেলেদের নিয়ে মেয়ের বাড়ি যাবে বা রেস্টুরেন্টে যাবে, খাবে, মেয়েকে হাঁটতে বলবে, হাঁটো দেখি, কথা বলো তো, সুরা বলো তো, এই রান্না পারো কিনা, দুনিয়া আর এগুলা। ওরা কিন্তু এমন না, ছেলে মেয়ে ওরা নিজেরা নিজেকে পছন্দ করবে, কেমন? তারপরে এই প্রপোজালটা যখন দেয়, এটা প্লাটিনামের রিং দেয় তখন, যে না প্লাটিনামের রিং না, প্রথমে ওরা অ্যাকসেপ্ট করলো একজন একজন, কেমন? এরপরে একসাথে থাকবে কিছুদিন, থেকে দেখবে পোষায় কিনা, কেমন? যে চলবে কিনা আর কি। বোঝা গেল গেল 1 বছর, কয়েক বছরই যায়, অনেক সময় ভেঙেও যায় অনেক সময়। তখন বলছে যে না থাক, আমার মেন্টালি সব দিকে, ফিজিক্যালি মেন্টালি সব দিকে অ্যাডজাস্ট হয়েছে, এবার চলো আমরা একটা ইয়ে করি, বিয়ের প্রপোজাল দিই তোমাকে আমি। তখন এই প্লাটিনামের একটা রিং দেয়, ডায়মন্ড বসানো। এটা দিলে মানে মেয়ে অ্যাকসেপ্ট করলো আর কি, এটা এঙ্গেজমেন্ট হয়ে গেল। এখন গার্ডিয়ানকে জানাবে, ওরা প্রোগ্রাম করে উঠিয়ে দিবে। একটা প্রোগ্রাম, কিন্তু একটা জয়েন্ট প্রোগ্রাম, একটা, দুইটা না, দুইবার। বাপের, মেয়ের বাপের খরচ, ছেলের বাপের খরচ, গায়ে হলুদের খরচ, তারপরে মেহেদি নাইট, তারপরে কি মিউজিক্যাল নাইট, আলতু ফালতু করে পয়সা ফেলার কোনো সুযোগ নাই আর কি। একদিকে ভালো আছে আর কি, কেমন? ভালো হইলে কি হয়েছে, তারপরেও ডিভোর্স রেট অনেক হাই আর কি ওখানে। এত কিছু করার পরেও যে বিয়ে করে না, তারপরে প্রচুর সংসার ভাঙন আছে। কেন? এই যে মেয়েরা সেলফ ডিপেন্ডেন্ট আর কি, কেমন? মেয়েরা জব করলে একটু কম ওবেডিয়েন্ট হয়, এটা মেয়েরা আবার আমাকে ধরবে, স্যার কি বলে এগুলি আবার। মেয়েরা একটু ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেলে সংসারে ছেলেরা কিন্তু বউর হাতে খাওয়া দাওয়া, সেবা সেবা চায় আর কি। এটা দিতে পারেন অনেক মেয়েরা, চাকরি করে নিজে টায়ার্ড থাকে, তখন এই ব্রেকআপটা চলে আসে আর কি। এই জন্য দেখবা যারা জব করে না, এদের ভিতরে আমার মনে হয় আর কি অশান্তি বেশি হয় বোধহয় সাংসারিক লাইফে। ব্রেককেসটা ওখানে। কিন্তু এক সময় জাপানি মেয়েদের বলা হতো যে আমেরিকান ডলার, জার্মানি বাড়িয়ে জাপানি নারী যদি পেত, সবচেয়ে সুখী, সবচেয়ে ওবিডিয়েন্ট মেয়ে ছিল জাপানি। এখন আর নাই এরকম, যে জবে চলে গেছে সবাই, আর্ন করলে একটু ইগোতে চলে আসে সবার, তাই না? যে আমিও চাকরি করব, আমি পয়সা কামাবো, ঘরে এসে শুধু আমি রান্না করব কেন, আজকে তুমি রাঁধো। তো এটা ছেলেরা করবে না কখনো, তাই না? যতই পয়সা কামাও, ঘরে এসে রান্না করবে নাকি ছেলেরা? এগুলাতে লেগে যায়। সরি, অন্যদিকে চলে গেছি না? হ্যাঁ হ্যাঁ, সাকিব। তারপরে দেন হ্যালো। Yes, sir. Then an হুম aluminum pan lid is placed on top of the sample and sealed the sample into pan by pressing. হুম An empty aluminum pan and lid is prepared in the same way that will be used as a reference sample. Both the pans are then heated at a constant rate. The difference in the amount of heat required to বুঝতে increase the পারছি তো না, অর্থগুলো বুঝতে পারছি। temperature. সাকিব, বুঝতে পারছি অর্থ, Yes, sir. মিনিং বুঝতে পারছি। Yes, sir. হুম, Yes, sir. বুঝতে না পারলে জিজ্ঞেস করো যে স্যার এখানে বুঝি নাই। হ্যাঁ, দ্য ডিফারেন্স। The difference in the amount of heat required to increase the temperature of the sample and reference is measured at a function of temperature. Both the sample and reference are maintained nearly the same temperature throughout the experiment. এই যে স্যাম্পলের রেফারেন্সের টেম্পারেচারটা সেম মেনটেন করা হয়, কেমন? তারপরে when the The sample undergoes phase transitions, more or হুম, less heat will need to flow to it than the reference to maintain both at the same temperature. জি, The glass তারপরে temperature Tg is a significant property of many amorphous, semicrystalline, and crystalline polymers.
হুম, At a temperature below Tg, amorphous and semi-crystalline polymers tend to be hard and brittle because the polymer chains are locked in a tangled, coiled configuration. Above Tg, the polymeric chains are জানি না able to move easily and slip past each other, and the polymer becomes softer স্লিপ and মানে more পিছলে যায় আর কি, কেমন? একটার উপর দিয়ে হুম, আরেকটা পাস করবে স্যার। Generally, TG মানে মানে তুমি তুমি টেনে লম্বা করতে পারবে আর কি, কেমন না? হুম, Generally, জি, TG depends on the জেনারেলি polymer's natural characteristics such as structure, bonding, and molecular weight. Since it takes energy to break these bonds in amorphous region, the glass transition appears on a DSC curve as an endothermic. এইটা এটা এই যে এন্ডোথার্মিক প্রসেস বলছে এটা না, এন্ডোথার্মিকটা এটা নিচে This, sir. এন্ডোথার্মিক এটার কথা বলছে। তারপরে এনডিএসসি এনডিএসসি এখান থেকে, হ্যাঁ In DSC, TG can be found by a decrease in baseline heat flow, indicating the increase in energy supply, heat absorption, to the sample to maintain it at the same temperature of reference sample. No formal phase change occurs here. TG is usually taken as the inflection point in the curve. Inflection point, a point of a curve at which a change in the direction of curvature occurs. টিজিটা কি ইনফ্লেকশন পয়েন্ট থেকে নিতে হবে যে মেজার করব, কেমন? set on আর দুইটা আছে এই যে টিসি আর টিএম দিয়ে শেষ হয়ে যাবে। কি বলছে? জি, as the দেখছি সাকিব this, sir. কি As the মেসেজ পাঠিয়ে temperature increases, at some point the কে কি molecule খবর বন্ধু লিখছে, হ্যাঁ জি at some point the molecules obtain enough freedom of motion to spontaneously arrange themselves into an order to or crystalline form by forming intermolecular bonds known as crystallization or recrystallization temperature. এটা একটু বোঝাও তো সাকিব, এই জিনিসটা আমরা নতুন, কেমন? এটা আমি বলেছি যদিও, একটু প্লিজ একটু একটু ইলাবোরেট করো তো। স্যার এটা হচ্ছে যে যখন টেম্পারেচার ইনক্রিজ করতে থাকবে কিছু পয়েন্টে এসে হচ্ছে টিজির এই পরে আর কি না? টিজির পরে এটা হচ্ছে হুম মুভ করতে পারবে স্যার, হুম যে স্যার ওদেরকে মানে অ্যারেঞ্জ করে একটা ক্রিস্টালাইন স্ট্রাকচার আর কি ফর্ম করাতে পারবে, মানে হুম মলিকুলার যে চেইন গুলো আছে স্যার এগুলোর মধ্যে স্যার হুম। বন্ড ক্রিয়েট হবে। এটা কখন ক্রিস্টালাইজেশন হবে, কখন রিক্রিস্টালাইজেশন হবে বলো তো? ক্রিস্টালাইজেশন হবে হচ্ছে যখন অ্যামরফাস হলে, জি স্যার এমন যখন স্যার আমার মেইন আমরা পলিমারটা ওই হচ্ছে যে অ্যামরফাস, ডিসপার্স টেম্পারেচারের থ্রুতে যাই আর স্যার তখন রিক্রিস্টালাইন হবে সেমি ক্রিস্টালাইন হলে, তাই না? জি মানে স্যার সেমি ক্রিস্টালাইনে কি আগে থেকে ক্রিস্টাল আছে না, এখন আরো ক্রিস্টাল ফর্ম করবে গিয়ে, কেমন? রিক্রিস্টাল মানে ক্রিস্টাল গুলো আরো বিগার হয়। আমি তোমাদের এক্সরেটা পড়ানোর সময় পেলাম না তো, এটা চক ডাস্টার ছাড়া হবে না, বোর্ড ছাড়া হয় না এটা। ওইটাতে আরো ডিটেলস আসতো এগুলা নিয়ে, কেমন? আচ্ছা, দিস ট্রানজিশন বলছে, হ্যাঁ দিস ট্রানজিশন ফ্রম অ্যামরফাস সলিড টু ক্রিস্টাল, কেমন? হ্যাঁ কি সাকিব আর হয়ে গেছে বোধ হয় না? হুম, আসি পরে একটু দেরিতে হলে দিও আর কি আমাকে, হ্যাঁ। দিস ট্রানজিশন ফ্রম হুম এক্সোথার্ম, হুম অনসেট পয়েন্ট বুঝেছি। অনসেট পয়েন্টটা এই যে বুঝালাম যেটা স্টার্টিং আর কি, কেমন? ট্যানজেন্ট ট্যানজেন্ট, কেমন? এটা গুগলও আছে, দেখে নিও, যে এটা দেখলেও চলবে আর কি। আমি অনেকগুলো খুঁজে এটা বের করেছি। এটা ট্যানজেন্ট দিয়ে এই পয়েন্টটা কিন্তু এটা, জি। এরপরে মেল্টিং ডিসকানেক্ট হয়ে অকার্স, গেছিলাম আমি স্যার। আর পরে হ্যাঁ মেল্টিং অকার্স, So melting occurs when the polymer changes phase from a solid to a liquid. When the এখানে polymer সলিড থেকে লিকুইড আসছে, লক্ষ্য করো। মেল্ট যখন হয় ফ্লুইড স্টেটে চলে আসে, কিন্তু হানি লাইক একটা ভিসকাস লিকুইডে
ট্রান্সফর্ম হয়, তাই না? Yes, sir. আঠালো একটা লিকুইডে আরকি। জি, When the polymer starts to melt, its molecular bonds absorb energy and begin to loosen and break. হুম, Since melting involves absorption of energy, it is an endothermic process and appears on the DSC curve at a large decrease in heat flow. এই যে দেখো লার্জ ডিক্রিজ বলছে না? Uh, হিট ফ্লো লার্জ ডিক্রিজ হচ্ছে এন্ডোথার্মিক বলছে। ওয়ান্স Once the polymer has completely melted, the heat flow returns to its original baseline value. এই যে আবার আগের অবস্থায় চলে আসে না? চলে আসছে। Yes, sir. যে Melting temperature T is মেল্টিং ইজ generally measured at the onset point of the melting peak. এখানেও অনসেট পয়েন্ট কোনটা নিব আমি? এটা নিব, এটা নিব, এটা নিব, এরকম একটু না? ম্যান টু ম্যান ভেরি করবে দেখে ওরা এখানে এটা সাজেস্ট করেছে যে এখান থেকে এই যে নিচ থেকে টেনজেন্টটা দেখো, নিচ থেকে টেনজেন্ট এটা থেকে এটাকে অ্যাড করে দিয়ে এখানে যেটা এটা নিচে স্ট্রেট লাইন নামিয়ে দিলে এই জিনিসটা হবে কেমন? আচ্ছা তোমাদের আমি একটু পার্সোনাল একটু সহযোগিতা চাইবো। তোমরা মগবাজারের, আমার বাসা মগবাজার, কেমন? মগবাজার, ৭ রাস্তা, হলে তো এখন আসো নাই। এই মালিবাগ, যেখানে মগবাজার আসবে ক্লাস 9-10 এর ইংলিশ মিডিয়ামের বাচ্চা পড়াও, একটু আমাকে একটু খুঁজে দিও না ভালো একজন টিচার, যে ম্যাথ যে একটু ভালো বোঝানোর ক্যাপাবিলিটি আছে। বুঝাতে পেরেছি? মগবাজার আসার জন্য মানে ট্রান্সপোর্টটা হয় কি Sir, তোমার medium is the version. ভার্সনে। আচ্ছা যাদের আমার ক্লাস শেষ, কেমন? বিদায় নেওয়ার আগে আমি সবার প্রতি একটু রিকোয়েস্ট রাখছি, আমাকে একটু কোঅপারেট করো। আমার মেয়েটা 10 এ আরকি, কেমন? আর ছেলেটা 8 এ, ছেলেটা লাগবে না আপাতত, এটা হয়তো চলবে। ওর পরের বার, এইবার না, নেক্সট ইয়ারে দিবে। টিচার অলরেডি একজন আছে, কিন্তু ও সময় দিতে পারছে না। একটু টাইম বেশি দিতে হবে আমার এখানে। টাইম বেশি দিব, তোমার সম্মানী তো আছে ডেফিনিটলি। এটাতে মর্যাদা দিতেই হবে। এটা একটু সময় দেওয়ার মতো করে ম্যাথ একটু ধৈর্য ধরে পড়াতে পারবে, এরকম আমার একটু হেল্প করতে পারলে খুব ভালো হতো আমার, কেমন? এই জন্য আমি একটু আশেপাশে চাচ্ছি, কেন জার্নিতে যাতে টায়ার্ড হয়ে না যায় আর কি। জার্নিতে টায়ার্ড হয়ে গেলে সে দেখা যায় আবার যাইতে তার টাইম লাগবে, তাড়াহুড়া লাগবে যেতে। তুই বুঝতেই পারো বোধহয়, যারা এরকম বাচ্চা পড়ানোর অভ্যাস আছে, বসতে বসতে কিন্তু 1-1.5 ঘন্টা কেটে যায় কিন্তু, তাই না? এমন না? এই সময় কিন্তু কিভাবে যায় দেখো আসলে। তো এই টাইমটা একটু যাতে টায়ার্ড যাতে না হয়ে যায়, এরকম আমাকে একটু প্লিজ একটু নক করে দিয়ে আমাকে একটু, হ্যাঁ, ফেসবুকে বা আমার ফোন নম্বরটা আছে না বোধহয়? একটু আমাকে একটু ইমার্জেন্সি প্লিজ, হ্যাঁ? আমার ছেলেদের মধ্যে পেয়ে গেলে আমার খুব ভালো হয় আরকি। একটু বলবে ওকে একটু টাইম বেশি দিতে হবে। টাইমের মূল্যটা দেয়া হবে আরকি, কেমন? আর সবচেয়ে বড় কথা কি, এই বাচ্চাদের ফিউচার নষ্ট হয়ে গিয়ে যে অনলাইনে যে চলেছে না, আমি বেশি খেয়াল করি নাই। আমি এই যে নিজের পড়াশোনা নিয়ে, এমএসসি থিসিস নিয়ে, ছেলেরা যে জার্নালে পাবলিকেশন, এগুলা নিয়ে আমি প্রচুর সময় দিতে টিচাররা যে কি পড়িয়ে গেছে আমি আসলে খেয়ালই করিনি। পরে দেখি কি ওরা পড়িয়ে চলে গেছে, কোনো পরীক্ষা নেয় নাই, কিছু নাই। হঠাৎ করে জিজ্ঞেস করে বসছে, গুছানো নাই। এরকম আরকি। একটু গুছিয়ে নিয়ে আসতে হবেই আরকি। একটু বলবে যে ওই এখন থেকে যদি শুরু করে ইনশাআল্লাহ এই যে এইচএসসি লেভেল পর্যন্ত কন্টিনিউ করতে পারবে। ইচ্ছে করে যদি আরকি, কেমন? একটু আমাকে প্লিজ একটু নক কইরো, হ্যাঁ? আমি একটু অপেক্ষায় থাকবো, কেমন? একটু আশেপাশে বাসা যারা, এটা হলে একটু সময় বেশি দিতে পারবে। ঠিক আছে? ভালো থেকো সবাই। আমার জন্য দোয়া রাইখো। সবাই সুস্থ থেকো। ইউনিভার্সিটি নেক্সট মান্থে খুলবে আশা জি করি, স্যার, কেমন? ইনশাল্লাহ। সবাই যদি পরিস্থিতি যেখানে ইমপ্রুভিং মনে হচ্ছে একটু, এভাবে হলে সবার দেখা হবে। সিটি আমি শুনিনি এখনো, আমাদের বলে নাই, যেহেতু ইউনিভার্সিটি খুলে ফেলবে। অনলাইনটা পছন্দ করছি না, হয়তো আমরা অফলাইনেই যাবো আরকি। অনলাইনে আসলে এক্সামটা হয়নি। গতবার তোমরা যেটা দিয়েছো, এটা মানে উপায় ছিল না আরকি। তোমাদের মানে অটো পাসের চেয়ে একটু পড়ালা, একটু বসালাম, কিন্তু অনেক এখানে malpractice ঘটেছে, এটা তোমরাও জানো বিষয়টা, তাই না? এটা কি হবে জানো? মানে অ্যা পরে দিয়ে ছেলেদের ভিতরে না
যারা এইভাবে নাম্বার পেয়েছে ওভার মার্কিং হয়ে যায়, ও নিজেরও খারাপ লাগবে একসময় গিয়ে, দূর আমি কেমন জানি পড়লাম না, অন্যের দেখে দেখে হেল্প নিয়ে এভাবে নাম্বার বেশি পেয়ে ফেললাম, ঠিক করলাম না। মানুষের বিবেক জিনিসটা না একসময় নাড়া দেয় কিন্তু, কেমন? আমরা চাই না তুমি অল্প পাও না, সমস্যা নাই তো, আমি ইঞ্জিনিয়ার হলে আল্লাহ কি আটকায় রাখবে নাকি? তবে আমরা ইয়ে না যে রেজাল্ট খারাপ করো এটা তো চাই না অবশ্যই, কেমন? তোমরা পড়াশোনা করো, ভালো রেজাল্ট করো, ভালো শিখো, আসলে হচ্ছে ভালো শিখা। এখন না শিখে না পড়ে অন্যের সাথে গ্রুপ করে বসলাম, ক্যামেরা কিন্তু মুখের সামনে ধরা আছে ঠিকই, তাই না? কিন্তু ঠিকই তো ডুপ্লিকেটিং হয়ে যাচ্ছে। স্যার আমার ক্যামেরা মোবাইল কে আপলোড করছি স্যার, মোবাইল থেকে করছি স্যার, এই কি করবে তুমি এখানে বলো? এভাবে যেটা দেখা গেছে বিশেষ করে এমসিকিউ গুলাতে প্রচুর ডুপ্লিকেটিং হয়েছে আর কি এগুলা। মানে ক্লাসে যে আমরা পরে কুইজের নাম্বারের সাথে মিলিয়েছি যখন, যে কুইজে হয়তো 20-18 পেয়েছে, সে যে মার্ক কুইজে যে 4-5 পেয়েছে সেও দেখি সিমিলার মার্কস পেয়ে গেছে। তো আমার ছেলেরা বেশি নাম্বার পাবে এটা আমাদের দুঃখ নাই, কেমন? কিন্তু এটা তো হারাম হয়ে যায় তো জিনিসটা, না? মানে এটা চুরি করা না বলো, এটা অন্যায় তো এটা। তো এই অন্যায়টা তো তোমাদের তো আমরা শিখাতে পারি না জিনিসটা। তোমরা ভালো পড়ো, ভালো অনলাইনে স্যার আনফেয়ার মিন্স হচ্ছে, কিন্তু স্যার আমাদের কিন্তু সময় হয়েছে কিন্তু নষ্ট হচ্ছে স্যার। মানে এটা উপায় ছিল না দেখে আমাদের নিয়েছে। স্যার সমমনা যেসব অন্য ভার্সিটি আছে ওরা কিন্তু স্যার এক্সট্রা বেনিফিট পেয়ে যাচ্ছে। আমরা শোনো ওই যে মানে একটা সেমিস্টার প্রাইভেট গুলি না, ওদের তো নিজস্ব ফান্ডিং এ চলে, কেমন? ওদের অ্যাডমিশন বন্ধ পাবলিক গুলো স্যার আমাদের হয়ে গেছে মানে না? সাথে যারা ছিল আমাদের এক সেমিস্টার পিছনে যারা ছিল তারা এক হয়ে সেমিস্টার আগে গেছে স্যার। আছে কিছু, হ্যাঁ। ইয়াতে যে ইয়া বোধ হয় যে কুয়েট বোধ হয় সম্ভবত, না? স্যার বুয়েট হচ্ছে আমাদের সমান ব্যাচ যারা ছিল তাদের হচ্ছে যে আবরার ফাহাদ ভাই মারা গিয়েছিল যে হ্যাঁ আন্দোলন ওই ব্যাচ হয়েছিল। না তোমরা? হ্যাঁ জি স্যার, মানে না আমাদের সমান ব্যাচ। তোমার আগের ব্যাচ। জি স্যার, কিন্তু আমাদের সমান ব্যাচরা তা আন্দোলন করেছিল, ভার্সিটি অফ ছিল, হ্যাঁ তো হচ্ছে হ্যাঁ তাদের কিন্তু স্যার 1 বছর আমাদের পিছনে ছিল। এখন হচ্ছে তাদের 2-1 পরীক্ষা স্যার চলতেছে। তোমাদের তো হয়ে যাবে ইনশাল্লাহ, এত কয় মাস পিছিয়ে গেছে আর কি, ল্যাবটা হতে হবে আর কয় মাস লেগে যাবে, 6 মাস একটু আছে। এখন দ্রুত হলে আসলে ভালো হয়। দোয়া করো আল্লাহ যাতে খুলে দেয়। খুলে দিলে তো আর ক্লাস নাই, আমরা শুধু ল্যাবে নিব রাত দিন আর কি, তোমাদের ল্যাব গুলা নিয়ে যত দ্রুততম। তখন আমরা যদি ক্যাম্পাসে যাই সবাই, আমরা একটু প্রেসার ক্রিয়েট করতে পারবো আর কি, মানে প্রেসার না কি আছে, কোঅপারেট করাটা, সাহসটা দিতে হবে আর কি সবার। তো সেমিস্টারের টাইমটা আমাদের মানে ডিউরেশনটা কমানো উচিত আর কি, আমার মনে হয় ফাস্ট করা উচিত। ফাস্ট করলে তো আবার হয় না, বুঝেছো? তোমাদের ওই যে একটু পিএল দিতে হয়, পরীক্ষার মাঝে একটু গ্যাপ দিতে হয়। এমনিতে তো 3.5 মাস ক্লাস, কিন্তু 6 মান্থের মধ্যে বাকিটা তো পিএল যায় 15 দিন, এক্সামে চলে যায় আর কি। আমরা তাও তো 3.5 মাসে তো পড়ি কুলাতে পারি না, তাড়াহুড়া করে অনেক ক্লাস মিস হয়ে দেখেছো না? অনলাইনে হয়তো নিয়ে ফেলেছি, ফিজিক্যাল ক্লাস কিন্তু অনেক মিস হয়ে যায়। এটা বেশি ঘটে তোমাদের পক্ষ থেকে, অটো টেন্ডেন্সি, যেটা রোজ আসলে তো পুরো একটা মাস মিসই হয়ে যায়। এটা আসলে গরমের মধ্যে রোজাটা অনেক টাফ হয়ে যায়, এটাও ঠিক। রোজাও তো রাখতে হয়, এগুলা দিয়ে তোমরা এটা সরকারি ছুটি হলে দেখা যায় আগে দিয়ে, 1 দিন আগে 2 দিন আগে স্যারকে মেসেজ দিয়ে দাও, এগুলো থেকে বের হতে হবে আর কি। জি স্যার, তা তো অবশ্যই। আর এগুলো যেটা হয়েছে এটা তো আনফরচুনেটলি সারা ওয়ার্ল্ড ওয়াইড সবাই ভুগেছে, আমরা বুটেক্সিয়ানরা হয়তো আমরা একটু বেশি ভুগে ফেলেছি, না? জি স্যার। যাক, ধৈর্য ধরো আল্লাহর উপরে, আল্লাহ জানে বাঁচিয়ে রেখেছে, এটা কম কি আর কি, এটা দেখতে মনে বুঝিয়ে কষ্টটা কমাবে আর কি। আলহামদুলিল্লাহ। বেঁচে থাকলে ইনশাল্লাহ সামনের দিকে আগাবো আর কি সবাই, কেমন? দোয়া রেখো। আর আমি যে একটা রিকোয়েস্ট রেখেছি একটু নক করো প্লিজ, হ্যাঁ? আমি একটা অপেক্ষায় থাকবো তোমাদের। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম। একটু অ্যাটেন্ডেন্সটা পাঠিয়ে সবাই প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালাম, ওয়ালাইকুম আসসালাম।